আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে কে আছেন আমার সাথে কমেন্ট করে জলদি জলদি জানিয়ে দিন। আমি চলে এসেছি প্রতিদিনের মতো আবারও টিচিটের লাইভ ক্লাস নিয়ে। আমরা একটু পরেই শুরু করে দিব। আপাতত কে কে আমাদের সাথে আছেন তা একটু কমেন্ট করে জানিয়ে দেন, যেন আমি বুঝতে পারি আমার সাথে আমার কোন কোন স্টুডেন্টরা এসে জয়েন করে ফেলেছে। আমার সাথে কি এখনো কেউ এসে জয়েন করেনি? হ্যাঁ, অন্বেষা চলে এসেছে। অন্বেষা কেমন আছেন? তাওহিদ তানভীর চলে এসেছে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো কেটেছে আপনাদের ছুটির সময়গুলো। আহ, আমাকে তাওহিদ এবং তানভীর সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সেটা জানাবেন। ওকে, আপনারা ক্লাসের জন্য রেডি? আমি একদম পুরোপুরি রেডি ক্লাসের জন্য। শুধুমাত্র আপনাদের আরো কিছু বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করছি। আরো কয়েকজন বন্ধু যারা প্রত্যেকদিন আমাদের সাথে ক্লাস করে তারা এসে জয়েন করুক। আমরা তখনই ক্লাস স্টার্ট করে দেব। আর ওদের জন্য অপেক্ষা করতে করতে আপনারা যেটা করতে পারেন, আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে দিতে পারেন, যেন এখনো যারা জয়েন করেনি তারা জলদি জলদি জয়েন করে ফেলতে পারে। আচ্ছা, তাওহিদ এবং তানভীর জানিয়েছে ভালো আছেন ওনারা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আদ্রিতা জয়েন করে ফেলেছে। হ্যাঁ অন্বেষা, ভালো লাগলো এটা শুনে যে আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই সময় আসলে ভালো থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আদ্রিতা, আমি আপনার হোমওয়ার্কের আনসার দিয়েছি। আপনার যেই আপনি যেখানে সাবমিট করেছেন ওখানেই আপনি একটু চেক করে নেবেন। আর আশা করছি যেই জায়গাটুকু আমি একটু চেঞ্জ করতে বলেছি আপনি সেটা করে ফেলতে পারবেন। যারা এখনো শেয়ার করেননি, একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন আমাদের আজকের ক্লাসটি, যেন সবাই আমাদের সাথে জয়েন করতে পারে। উম আমি ও বেশ কয়েকদিন ধরে আপনাদের বেশ কয়েকজন বন্ধুকে দেখতে পাচ্ছি না। আপনারা কি জানেন ওরা কোথায় আছে? আমি তীর্থঙ্করকে দেখতে পাচ্ছি না বেশ কয়েকদিন ধরে। তারপর আরো কয়েকজন আমাদের সাথে প্রথম দিকে রেগুলার ক্লাস করতো। আপনারা যদি তাদেরকে অন্য ক্লাসগুলোতে দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন যেন ইংরেজি ক্লাসেও নিয়মিত চলে আসে। আহনাফ আরাবি, আল নূর চলে এসেছে। ওকে, ওয়েলকাম। আপনি গত ক্লাসেও ছিলেন আহনাফ। আহনাফ, আপনাকে কি আমি আরবি ডাকতে পারি? আরবি নামটা আমার বেশ পছন্দ হয়েছে। আপনার পুরো নামটাই অনেক সুন্দর। আচ্ছা, যারা এখনো লাইভটি শেয়ার করেনি একটু দয়া করে শেয়ার করে দিন, তাহলে আপনাদের সব বন্ধুরা ক্লাসটি পেয়ে যাবে। আর অপেক্ষা তো করছি অনেকক্ষণ যাবত। আচ্ছা, আজ যেটা বলছে আপনি আপনার ভুলগুলো দেখেছেন। আসলে ভুল আমি বলবো না, আপনি খুব একটা ভুল করেননি, কিন্তু আমি যেটা আপনাকে সাজেস্ট করেছি সেটা হচ্ছে যে একটু মোর অ্যাপ্রোপ্রিয়েট। আপনার প্যারাগ্রাফটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মুনতাহা জানিয়েছে হাই ম্যাম। ওকে, আরবি বলছে আমি তাকে আরবি ডাকতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা, আমরা যখন অন্য বন্ধুদের সাথে জয়েন করে অপেক্ষা করছি, আপনারা সেই সময়টাতে একটু জানিয়ে দিন তো আপনারা ছবি আঁকতে পছন্দ করেন কে কে, গান গাইতে পছন্দ করেন কে কে। জানাবেন যে আপনি কোন জিনিসটা পছন্দ করেন, গান গাইতে, ছবি আঁকতে, নাচতে, কে কোনটা পছন্দ করেন। তাসমিয়া চলে এসেছে। সো তাসমিয়া, আমরা যে কাজটা করছি, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা প্রথমত শেয়ার করে দিচ্ছি। আর যাদের এখনো নোটিফিকেশন বেলটা ক্লিক করা নেই আমরা সেটা করছি। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি কার কোনটা ভালো লাগছে, গান, নাচ, তারপর হচ্ছে ছবি আঁকা, কে কোন কাজটা করতে পছন্দ করে। আচ্ছা, আরবি বলছে সে তার প্যারাগ্রাফ সাবমিট করেছে। আমি যদি পাই আমি অবশ্যই আপনারটা দেখে নেব। আমার আপনারটা চোখে পড়েনি, কিন্তু আমি খুঁজে আপনারটা দেখে নেব, ঠিক আছে? আর আপনারা যেটা করবেন, টিচ ইট লাইভ গ্রুপটাতে সেটা পোস্ট করবেন, তাহলে আমাদের জন্য পেতে সহজ হয়। আমার পার্সোনাল আইডিতে যদি কেউ মেসেজ করেন সেটা কিন্তু আমি পাবো না, কারণ হচ্ছে সেটা আমার স্প্যাম বক্সে চলে যাবে, আমি সেই মেসেজগুলো পাই না। আচ্ছা, আদ্রিতা জানাচ্ছে সে ছবি আঁকতে পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ আদ্রিতা।
অন্বেষা নাচ করতে পছন্দ করে। ছোঁয়া চলে এসেছে, হ্যালো ছোঁয়া, কেমন আছেন? আপনার আম্মু কেমন আছে? আপনার আম্মু তো আমাদের ইউনিভার্সিটির বড় আপু, সো ওনার খোঁজ খবর নিতে হয়। আর আপনাদের সবারও বাসার সবাই কেমন আছে জানাবেন, কারণ এখন সময়টা আহ, এমন একটা সময় যে আসলে সুস্থ থাকা, ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাসমিয়া জানাচ্ছে সে ড্রয়িং করতে পছন্দ করে। আমি আপনাদেরকে বলি যে আমি কি কি করতে পছন্দ করি। আমি গান গাইতে পছন্দ করি, আমি আবৃত্তি করতে পছন্দ করি, আমি ছবি আঁকতে পছন্দ করি, আমি আসলে অনেক কিছুই করতে পছন্দ করি, আমি বই পড়তে পছন্দ করি। হ্যাঁ ছোঁয়া, আমি মনে আছে আপনার নাম। আচ্ছা, আমরা আসলে আর বেশি দেরি করব না, আপনারা লিখে পাঠান যে আসলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আরাবি, আমি খুঁজে দেখবো আপনার হোমওয়ার্কটি। আর যেহেতু অনেকেই জয়েন করে ফেলেছে, আমরা অনেকক্ষণ অপেক্ষাও করে ফেলেছি, আমরা আসলে ক্লাসে চলে যাই। আর আপনারা এর মধ্যে জানাতে থাকেন যে কে কোনটা পছন্দ করেন, কে কোন মানে অবসর সময়ে কোন কাজটা করতে পছন্দ করেন। আমরা কয়েকদিন আগে পড়েছিলাম না লেজার টাইমে আমরা কি করি, তো আমরা সেটাই আমাদের লেজার টাইমে কি করি সেটা আজকে কমেন্ট বক্সে লিখবো, জাস্ট টু স্টার্ট দ্য ক্লাস। ওকে, আমাকে যারা চেনেন সবাই জানেন আমি সানজিদা হান্নান, টিচিটের ইংরেজি শিক্ষক। আর যারা ছিলেন না তারা শুনে নিলেন যে আমি কে। আমার নাম সানজিদা হান্নান, আমি টিচিটের ইংরেজি শিক্ষক। আমি কর্মরত আছি টিচ ফর বাংলাদেশের ফেলো হিসেবে, এবং সেই ফেলোশিপের অংশ হিসেবে আমি চট্টগ্রামের পাঁচলাইশ থানার পাঁচলাইশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছি। আর শিক্ষকতা করতে গিয়ে আপনাদের মতোই অসংখ্য স্টুডেন্টকে আমি পড়িয়ে থাকি এবং সবকিছুই পড়ে থাকি মোটামুটি। আর অবশ্যই আমরা টিচিট এবং বাংলা লিংকে থ্যাঙ্কস দিয়ে শুরু করব, কারণ ওদের জন্যই পসিবল হয়েছে আমাদের আজকের এই প্ল্যাটফর্মে আসা এবং আপনাদের সাথে আমার ক্লাস নেওয়া, আপনাদের সাথে আমাদের আমাদের দেখা হওয়া অনলাইনে। সো এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে। সো আবারও থ্যাঙ্কস টিচিট এবং বাংলা লিংকে। সো এখন একটু সামনে যাই। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 7 লেসন 1 থেকে 6 বি হেলদি। লেসন 1 থেকে 6 এটা যতটুকু আছে এটা কিন্তু ইউনিট 6 এর সাথেও মিলে যাচ্ছে। ইউনিট 6 এ আমরা পড়েছিলাম ইট হেলদি, আর এখানে আমরা পড়বো বি হেলদি, কিভাবে হেলদি হওয়া যায়। ওকে, অনেকে অনেক কিছু লিখে পাঠাচ্ছেন যে কে কি করতে পছন্দ করেন। কেউ গান করতে পছন্দ করেন, কেউ অন্য কিছু হয়তো পছন্দ করেন। আচ্ছা, আহনাফ আজকে অন্য আরেকটা আইডি থেকে জয়েন করেছে, আহনাফ উদ্দিন ভুইয়া, আই এম ফ্রম ফেনী। ওকে, থ্যাংক ইউ আহনাফ, আপনি জয়েন করেছেন। ওকে, তাহলে যেটা বলছিলাম যে আমাদের আজকের যে বি হেলদি এটা কিন্তু আমাদের গত ক্লাসের সাথে কিছুটা রিলেটেড। আমরা যেটা পড়েছিলাম ইট হেলদি। সো আমরা হেলদি খাওয়া দাওয়া করলেই কিন্তু আমরা হেলদি এবং ফিট থাকতে পারবো, আমরা তো এটা গত ক্লাসেই শিখেছিলাম। এখন হেলদি এবং ফিট থাকার জন্য আরো কিছু জিনিস মেনটেন করতে হবে বর্তমান সময়ে। বর্তমান সময়ে হেলদি থাকার জন্য, সেফ থাকার জন্য যেটা করতে হবে, করোনা ভাইরাস থেকে দূরে থাকতে হবে, এবং সেই দূরে থাকার জন্য আমাদেরকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বাসার বাইরে যাওয়া যাবে না, বাসার বাইরে গেলেও বাসায় এসে সাথে সাথে দ্রুত একদম ভালোভাবে ফ্রেশ হয়ে নিতে হবে, এবং বাসায় থেকে কতক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। ঠিক আছে, ভালোভাবে 20 সেকেন্ড ধরে হাত ধুবো আমরা। 1 থেকে 20 পর্যন্ত গুনলেই কিন্তু 20 সেকেন্ড হয়ে যায়। আর বাইরে গেলে মানুষজনের সাথে 3 ফিট দূরত্ব বজায় রেখে চলবো। আর কখনো হাঁচি বা কাশি দিতে নিলে আমরা এইভাবে কনুই দিয়ে মুখটা ঢেকে তারপর দিব, হাত দিয়ে কিন্তু মুখ ঢাকবো না, কনুই দিয়ে ঢাকবো। কারণ হাতটা দেখা যায় অসচেতনতা বশত আমাদের চোখে মুখে চলে যায়, এবং আমরা চেষ্টা করব যত কম পারা যায় আমাদের নাক এবং চোখ মুখটাতে হাত দিতে, কারণ এভাবেই করোনা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে যায়। আমরা হয়তো জানিও না, কিন্তু অনেকে করোনা ভাইরাসে অ্যাফেক্টেড হয়ে যায়। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব সতর্ক থাকতে। ঠিক আছে, সো কাউসার আমাকে জানিয়েছে সে মিউজিক পছন্দ করে। মিউজিক আমার অনেক পছন্দ, আমার মিউজিক শুনতেও পছন্দ আবার করতেও পছন্দ। পরবর্তীতে আমরা আজকে কি পড়বো এইটা থেকে একটু দেখে নেই। আনসার দ্য কোয়েশ্চেন্স ফ্রম প্যাসেজ। আমরা প্যাসেজটা তো অবশ্যই পড়বো আগের ক্লাসে যেরকম করেছিলাম, বাট আমরা আজকে ট্রু ফলস আর আনসার দ্য কোয়েশ্চেন্স এই পার্টটুকু দেখব। সেই সাথে আমরা আজকে টেন্স পড়েছিলাম গত ক্লাসে, সেটারই ধারাবাহিকতায় প্রেজেন্ট টেন্স সম্পর্কে
অল্প করে জানবো, আর শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট আর কন্টিনিউয়াস সম্পর্কে জানবো, যেহেতু টেন্স একটু ভালোভাবে পড়ার দরকার আছে, এবং আমরা যদি অনেকগুলো টেন্সের প্রকারভেদ একসাথে পড়ে ফেলি আমরা আসলে মনে রাখতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা এটাকে ভেঙে ভেঙে অল্প অল্প করে পড়বো। এবং টেন্স ছাড়া আমরা কিন্তু কখনোই সেন্টেন্স মেক করতে পারবো না অ্যাপ্রোপ্রিয়েটলি। সো এটা যত ভেঙে ভেঙে শেখা যায় ততই আমাদের জন্য ভালো। এখন চলুন দেখি আসলে কেন শিখবো। এটা আসলে বলার অপেক্ষাই রাখে না কেন শিখবো। আমরা গত কয়েকদিন ধরেই তো এই প্যাসেজ আর হচ্ছে গ্রামার টেন্স প্র্যাকটিস করছি। সো এখন আমি বলেও ফেলেছি টেন্স কেন শিখতে হবে। টেন্স যেহেতু সময়ের ধারণা দেয়, আমরা যখন ইংলিশ গ্রামারে বা ইংলিশে কোনো সেন্টেন্স মেক করতে যাব, তখন আমি যদি বিভিন্ন সময়ের উল্লেখ করতে চাই আমাকে টেন্সের সঠিক ধারণা থাকতে হবে। আর সেই সাথে আমাকে অবশ্যই অবশ্যই প্যাসেজ বুঝে আনসার করতে পারতে হবে, যেন আমরা পরীক্ষায় প্যাসেজ আসলে আনসার করতে পারি, সেই সাথে কোনো মানুষের সাথেও সুন্দরভাবে ইন্টারাক্ট করতে পারি। ঠিক আছে? তো আমাদের আজকে কি বলেছিলাম, বি হেলদি। দেখেন একটা মেয়ে কত সুন্দর দুটো ঝুঁটি বেঁধে এইরকম করে আছে, তাই না? কারণ সে হেলদি এবং সে এই জন্য খুব খুশি। আমরা যখন হেলদি থাকি, আমাদের শরীর যখন ভালো থাকে, আমরা আমাদের মনটাও ভালো থাকে, তাই না? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেকেই জয়েন করেছে। রোমা চক্রবর্তী অর্থাৎ সিথি, সিথি চক্রবর্তী জয়েন করেছে। তাসনুবা তাজরিন ফারিহা, হাই ম্যাম। হাই তাসনুবা, আপনার নামটা কি? আপনি কার আইডি থেকে জয়েন করছেন একটু জানাবেন। আপনার নিজের নাম যদি জানান, আর এটা কি আপনার নিজের নাম কিনা আমি জানি না, নাকি আপনি কারোর অন্য কারোর আইডি থেকে জয়েন করছেন। সো জানালে আপনার নাম ধরে আপনাকে ডাকতে আমার ইজি হবে। ঠিক আছে? তো যেটা বলছিলাম, যে আমরা যখন হেলদি থাকি, ফিট থাকি, তখন কিন্তু আমাদের মনটাও অনেক বেশি খুশি থাকে। সো আমরা দেখতেই পাচ্ছি মেয়েটা কত খুশি হয়ে নাচানাচি করছে। এখন দেখেন এই অংশটুকু আপনাদের বইয়ে আছে। আপনারা যারা এখনো বইটা খুলে বসেননি, ঝটপট করে বইটা নিয়ে খুলে বসে পড়েন। কারণ হচ্ছে আপনারা যখন আনসার করবেন প্যাসেজ, তখন কিন্তু আপনাদের বইয়ের গল্পটা লাগবে। আর আমি যখন স্লাইড চেঞ্জ করে ফেলবো তখন কিন্তু আপনারা বইয়ের গল্পটা পাবেন না। আর আপনাদের সামনে বইটা খোলা থাকার সুবিধা হচ্ছে, এখানে যদি কখনো বুঝতে সমস্যা হয়, নেটওয়ার্কের কারণে যদি এটা ঝাপসা লাগে, তখন আপনি বই দেখে আর আমাকে শুনে শুনে পড়াটার সাথে রিলেট করতে পারবেন। ঠিক আছে? তো খাতা কলম বই নিয়ে আমরা সবাই রেডি? আচ্ছা ঠিক আছে। এটা আপনারই আইডি, তাসনুয়া তাজরিন ফারিয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আফরিন জয়েন করেছে আমাদের সাথে। থ্যাংক ইউ। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আশা করছি আমরা একসাথে আজকে অনেক কিছু পড়ালেখা করতে পারবো। তো বি হেলদি যেই প্যাসেজটা আমাদের, যেই লেসনটা আমাদের বইয়ে আছে, সেটার লেসন 1 আর 2 তে একটা কনভারসেশন আমরা দেখতে পাই, তাই না? কনভারসেশনটা সীমা আর নাসরিনের মধ্যে। ওরা দুইজন, এই যে আমরা যদি ছবিটা খেয়াল করি, দেখি সীমা আর নাসরিন কি করছে। সীমা আর নাসরিন কিছু একটা করছে এখানে। এটা তো সীমা, ওকে তো আমরা চিনি, তাই না? ওকে আমরা প্রথম দিন থেকেই দেখে আসছি, এই যে একটা পেস্ট কালার জামা পরা, ওকে আমরা চিনি। তার মানে কি ও নাসরিন হবে, যেহেতু ও সীমা। তো নাসরিনের হাতে আমরা দেখতে পাচ্ছি একটা আইসক্রিমের কোন, এবং সে এটাতে কিছু একটা ঢালছে। এখন যখন আমরা এই কনভারসেশনটা পড়বো, তখন কিন্তু আমি বুঝে যাব যে কি নিয়ে ওদের কথা হচ্ছে। ঠিক আছে কাউসার? আমি জানি আপনার নাম কাউসার। এখন আমরা সবাই মিলে একটু লেসনটাতে মনোযোগ দেই। দেখেন প্রথমে সীমা বলছে, হোয়াট আর ইউ ডুইং নাসরিন? সীমা নাসরিনকে জিজ্ঞেস করছেন, নাসরিন তুমি কি করছো? নাসরিন উত্তর দিল, আই এম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কি, ওই যে নাসরিন কিছু একটা করছে, তার মানে সে সে তার আইসক্রিমটাতে চকলেট ঢালছে বা চকলেট দিচ্ছে। কেন করছে এরকম একটু দেখি। আইসক্রিম ইজ ডিলিশিয়াস উইথ চকলেট। আচ্ছা, এটা কিন্তু আমার জানা ছিল না যে আইসক্রিমের উপর এরকম করে চকলেট দিয়ে খেলে মজা লাগে। আমি আজকে নতুন জানলাম। আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন অনেক আগে, এটা আপনাদের বইয়ের গল্প। তো তারপর দেখি সীমা কি বলছে। ওয়েল,
ইট লুকস গুড বাট ইউ শুড নট ইট আ লট অফ চকলেট অর আইসক্রিম। তো সীমা বলছে ঠিক আছে, এটা দেখতে ভালো লাগছে, কিন্তু তোমার অনেক বেশি পরিমাণে চকলেট কিংবা আইসক্রিম খাওয়া উচিত না, তাই না? আমরা তো সবাই জানি বেশি পরিমাণে চকলেট বা আইসক্রিম খেলে কি হবে, আমাদের শরীরের ক্ষতি হবে, দাঁতের ক্ষতি হবে। আর আইসক্রিম খেলে তো অবশ্যই ঠান্ডা লাগবে গলায়। এখন এই যে করোনা ভাইরাসের মুহূর্তে তো কোনোভাবেই আইসক্রিম খাওয়া যাবে না, যদিও খুব গরম বাইরে, কিন্তু আইসক্রিম টোটালি খাওয়া যাবে না, কারণ আইসক্রিমের কারণে যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো পরে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আর আইসক্রিম একটা হেলদি ফুড না, আমরা মাঝে মাঝে খেতে পারি মজার জন্য, but yeah, তারপর I don't অবশ্যই আমি দিন বা নিয়মিত, তো ও এগুলা নিয়মিত খায় না। সীমা, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি? সীমা নাসরিনকে জিজ্ঞেস করছে তুমি নিয়মিত কোন খাবারগুলো খাও? নাসরিন বলছে ও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। নাসরিন বলছে ওহো, ফল এবং সবজি। আই লাভ পাইনাপলস অ্যান্ড বানানাস। আমি আনারস এবং কলা খেতে অনেক পছন্দ করি। দে আর মাই ফেভারিটস। এগুলো আমার প্রিয়, খুবই প্রিয়। আই ইট কিউকাম্বার্স অ্যান্ড লেটুস আ লট। তো নাসরিন বলছে সে শসা এবং লেটুস খেতেও পছন্দ করে। লেটুস আমরা চিনি না, লেটুস যে একটা এরকম পাতার মতো যেটা দিয়ে আসলে মূলত সালাদ করা হয়। কিউকাম্বারও কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সালাদ হিসেবে খাই, আবার কিউকাম্বার একটু বড় কিউকাম্বার মানে শসা কিন্তু সবজি হিসেবেও খাওয়া যায়। তারপর দেখি সীমা কি বলছে। সীমা, আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরিডে। সীমা বলছে সীমা প্রত্যেকদিন ফ্রুটস মানে ফল এবং সবজি খায়। ক্যারটস অ্যান্ড টমেটোস আর মাই ফেভারিটস। গাজর এবং টমেটো সীমার প্রিয়। বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ অ্যান্ড বানানাস। কিন্তু আমি স্ট্রবেরি এবং কলাও পছন্দ করি। নাসরিন সীমাকে জিজ্ঞেস করছে তুমি কি আমার আইসক্রিম থেকে একটু আইসক্রিম আর চকলেট খাবে, খেতে পছন্দ করবে? উই শুড ইট ইট কুইকলি। আমাদেরকে এটা দ্রুত খেয়ে ফেলা উচিত। ইট উইল মেল্ট সুন ইন দিস হট ওয়েদার। এটা কি হবে, এই গরম আবহাওয়ায় দ্রুত গলে যাবে। আমরা তো জানি যে আইসক্রিম বা বরফ জাতীয় জিনিস যদি গরম তাপমাত্রা আনা হয় তাহলে সেটা দ্রুত গলে যায়। ফ্রিজের বাইরে আনলেই তো একটা বরফ গলে যায়, তাই না? সো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ছবিটাতে উপরে কিন্তু রোদ দেখাচ্ছে প্রখর, তার মানে অনেক গরম, সেজন্য কি বলছে আমাদের এটা দ্রুত খেয়ে ফেলা উচিত, তা না হলে এটা এই গরম ওয়েদারে, গরম আবহাওয়ায় দ্রুত গলে যাবে। সীমা, ওকে থ্যাঙ্কস। সীমাও তার কথা রাজি হয়ে গেল, বলছে ঠিক আছে ধন্যবাদ। আমরা কি তাহলে বুঝেছি যে গল্পটাতে কি হচ্ছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে যে নট ক্লিয়ার। সেটা কেন হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না, কারণ আমার এখানে আসলে নেটওয়ার্ক ঠিকঠাক দেখাচ্ছে। ওকে, তো এখন একটু জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা। এখন আমার এখানে আসলে নেটওয়ার্কটা ক্লিয়ার দেখাচ্ছে, আপনাদের এখানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি তাহলে আপনাদের জন্য আবার একবার গল্পটা পুরো জিসটা পড়ে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন যদি সাউন্ডটা ক্লিয়ার হয় তাহলে একটু জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য গল্পের মানে পুরো যে সারমর্মটা সেটা আবার একটু জলদি জলদি বলে ফেলবো। আর আপনারা যেটা করতে পারেন, বইয়ের যে প্যাসেজটা আমি বলেছি সেটা খোলা রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমাকে ছোঁয়া জানাচ্ছে যে ছোঁয়ার ওখানে সব ক্লিয়ার। ফারিহা জানাচ্ছে তার এখানেও ক্লিয়ার। আচ্ছা, তাসমিয়াও জানাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা গল্পটা আরেকটু একবার সুন্দর করে শুধুমাত্র জিসটা পড়ে ফেলবো। তো সীমা নাসরিনকে বলছে যে তুমি কি করছো,
হোয়াট আর ইউ ডুইং নাসরিন? নাসরিন বলছে আই এম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম। আমি আমার আইসক্রিমটাতে কিছু চকলেট ঢালছি, চকলেট দিচ্ছি। আইসক্রিম ইজ ডিলিশিয়াস উইথ চকলেট। আইসক্রিম চকলেট দিয়ে অনেক বেশি সুস্বাদু। ডেলিশিয়াস অর্থ হচ্ছে সুস্বাদু। আর আমরা আগের ক্লাসে পড়েছিলাম না সুস্বাদু, ডেলিশিয়াস। সীমা, well, it looks good, but you should not eat a lot of chocolate or ice cream. এটা দেখতে অনেক ভালো দেখাচ্ছে, কিন্তু তোমার অনেক বেশি পরিমাণে চকলেট কিংবা আইসক্রিম খাওয়া উচিত না। নাসরিন বলছে, of course, I do not eat them regularly. I don't eat them regularly. অবশ্যই আমি প্রতিনিয়ত বা নিয়মিত সেগুলো খাই না। সীমা, what kind of food do you like to eat regularly? সীমা বলছে তুমি প্রতিদিন বা নিয়মিত কোন ধরনের খাবার খেতে পছন্দ করো? নাসরিন, oh, fruits and vegetables. I love pineapples and bananas. They are my favorites. I eat cucumber and lettuce a lot too. তো নাসরিন বলছে যে সে নিয়মিত ফল এবং সবজি খেতে পছন্দ করে। তার পছন্দ হচ্ছে, তার প্রিয় হচ্ছে পাইনাপল মানে আনারস এবং বানানা মানে কলা। ঠিক আছে, দে আর মাই ফেভারিটস, এগুলো আমার প্রিয়। আই ইট কিউকাম্বার্স অ্যান্ড লেটুস আ লট, আমি শসা এবং লেটুস খেতে অনেক বেশি পছন্দ করি। তারপর দেখেন আই ইট ফ্রুটস অ্যান্ড, সীমা বলছে আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরিডে। ক্যারটস অ্যান্ড টমেটোস আর মাই ফেভারিট, বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ অ্যান্ড বানানাস। সীমা বলছে সীমাও প্রতিনিয়ত প্রত্যেকদিন নিয়মিত ফ্রুটস এবং ভেজিটেবলস খায়, মানে ফল এবং সবজি খায়। গাজর এবং টমেটো তার প্রিয়, কিন্তু সে স্ট্রবেরি এবং কলা খেতেও পছন্দ করে। নাসরিন যেটা বলছে তারপর, উইড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ চকলেট? তুমি আমার আইসক্রিম আর চকলেট খেতে চাইবে? উই শুড ইট ইট কুইকলি, ইট উইল মেল্ট সুন ইন দিস হট ওয়েদার। আমাদের জলদি এটা খেয়ে ফেলা উচিত, তা না হলে এই গরম আবহাওয়া এটা গলে যাবে। সীমা, ওকে থ্যাঙ্কস। সীমা বলছে ঠিক আছে, ধন্যবাদ। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, গরম আবহাওয়ায় আইসক্রিম কি হয়, মেল্ট হয়ে যায়। মেল্ট হওয়া মানে গলে যাওয়া। ঠিক আছে, মেল্ট হওয়া মানে গলে যাওয়া। তো এখন এখানে কিছু প্রশ্ন, এগুলো আপনাদের বইয়ে আছে। এই প্রশ্নগুলো আপনার যেটা করতে হবে, এতক্ষণ যে কনভারসেশনটা আমরা পড়েছি সেটা থেকে আনসার করতে হবে। ওকে, প্রথম প্রশ্ন দেখি, হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট অন? প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট অন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ওয়াই ডাজন্ট নাসরিন ইট চকলেটস রেগুলারলি? Why doesn't Nasrin eat chocolate regularly? 3 নম্বর বলছে what does Nasrin say about ice cream with chocolate? What does Nasrin say about ice cream with chocolate? আইসক্রিম আর চকলেটের ব্যাপারে নাসরিন কি বলেছে মনে আছে না আমাদের ওই কনভারসেশনে ওরা কি বলছিল? 4 নম্বর প্রশ্ন বলছে what are Nasrin's favorite foods? Are these healthy food? জিজ্ঞেস করছে যে নাসরিনের ফেভারিট ফুড কোনগুলো ছিল, সেগুলো কি হেলদি ফুড? 5 নম্বরে জিজ্ঞেস করছে হোয়াট আর সীমাস ফেভারিট ফুডস? আর দিস হেলদি ফুডস? সীমার ফেভারিট ফুড কোনগুলো ছিল, সেগুলো কি হেলদি ফুড? একটু সুন্দর করে আমাকে আনসারগুলো দিয়ে দেন। আমি অলরেডি কিন্তু আরাবির কাছ থেকে এবং তানভীর তাওহিদের কাছ থেকে আনসার পেয়েছি। তো আনসার বাকিগুলো আশা করছি একটু সুন্দর করে আনসারগুলো দিয়ে দিবেন। আচ্ছা, ওরা লিখছে যে নাসরিন পুটিং চকলেট অন দ্য আইসক্রিম। তাওহিদও সেটা লিখেছে, তানভীর তাওহিদ সেটা লিখেছে, আরাবি সেটা লিখেছে। আচ্ছা, আমি আসলে নামটা বলতে পারছি না, ডল বাকলিয়া। আচ্ছা, আপনি একটু আপনার নামটা জানাবেন, আপনার নামটা কি? নাসরিন পুটিং চকলেট অন দ্য আইসক্রিম। হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট অন? নাসরিন কিন্তু ফারিয়াও সেম উত্তর দিয়েছে, নাসরিন কিন্তু আইসক্রিমের মধ্যে চকলেট দিচ্ছিল না, কিসের উপর দিচ্ছিল? আইসক্রিমের উপর। তো এখানে আনসারটি কি হবে? নাসরিন পুটিং চকলেট অন দ্য আইসক্রিম বা অন আইসক্রিম। ওকে,
হুম। ছোঁয়া, এখানে যদি শি না দিয়ে আমরা নাসরিন লিখি শি এর জায়গায়, তাহলে এটা মানে বেশি ভালো বোঝা যাবে। শি বলতে এখানে নাসরিনকে বোঝাচ্ছে না সীমাকে বোঝাচ্ছে? দুইজনই তো শি, তাই না? দুইজনই তো মেয়ে। তো আমরা এখানে নাসরিনের নামটা উল্লেখ করে দিব, ঠিক আছে? নাসরিন ইজ পুটিং চকলেট অন হার আইসক্রিম। টায়রা চক্রবর্তী, সিথি, তাই না? তো শুধু চকলেট লিখলে কিন্তু ছিল সেটা লিখে ফেলেছে Nasrin is putting chocolate on ice cream too. Nasrin doesn't eat chocolates because it is not healthy. Good. Nasrin কেন রেগুলারলি চকলেট খায় না? কারণ সেটা হেলদি না। কাউসার আলম, she is putting chocolate on what? এখানে বলা হচ্ছে যে কিসের মধ্যে চকলেট দিচ্ছে। হ্যাঁ, ডল জানিয়েছে, ডল বাকুলিয়া যে আইডিটা সে জানিয়েছে তার নাম হচ্ছে আফরিন আক্তার। ওকে, থ্যাংক ইউ। আদ্রিতা মোটামুটি সবগুলো আনসার এক জায়গায় দিয়ে দিয়েছে। আমরা যদি একটু আদ্রিতার উত্তরটা দেখি, নাসরিন ইজ পুটিং চকলেট অন দ্য আইসক্রিম। Nasrin does not eat chocolate regularly because chocolate is unhealthy food. Good. Nasrin says ice cream is delicious with chocolate. Very good. Nasrin's favorite foods are pineapple and bananas. Wow. Yes. The are না, these are, আমার মনে হয় আপনি টাইপিং মিস্টেক করে ফেলেছেন। These are healthy. Shima's favorite foods are carrots and tomatoes. Yes, they are healthy. Good. আপনি আমার আনসার দিতেই হলো না, দেখাতেই হলো না, আপনি সবগুলো কারেক্ট আনসার দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আদ্রিতা, এবং কংগ্রেচুলেশনস। আর বাকিরা যারা লিখছেন তারাও কিন্তু সুন্দর করে লিখছেন, দেখতে পাচ্ছি। ওকে, আমাকে কিন্তু আরবিও সুন্দর করে সবগুলো উত্তর লিখে পাঠিয়েছে। নাসরিন ইজ পুটিং চকলেট অন আইসক্রিম। নাসরিন ডাজন্ট ইট চকলেট রেগুলারলি বিকজ ইট ইজন্ট ভেরি হেলদি। থ্যাংক ইউ সো মাচ, সবাই কারেক্ট আনসার দিয়ে ফেলেছেন। আমার আর এখানে আসলে পরের স্লাইডের দরকারই ছিল না, এই স্লাইডের তো কোনো দরকারই নেই, আপনারা নিজেরাই আনসার দিয়ে দিয়েছেন। সো আপনারা আসলেই পারেন এগুলা। তাহলে আমি বুঝতে পারছি আমি আপনাদের অল্প অল্প পড়ালেই আপনারা এখন পেরে যাবেন, তাই না? আমার কষ্টটা আপনারা বাঁচিয়ে দিলেন। ওকে, যাই হোক, তাও যেহেতু আমি রেডি করে এনেছি, আমি যেভাবে দিচ্ছি লিখেছি সেভাবে লিখলেও হবে, আপনারা যেভাবে লিখছেন সেভাবে লিখলেও হবে। প্রথমটা কি বলছি আমরা? নাসরিন পুটিং চকলেট অন হার আইসক্রিম, আপনারা এভাবেই লিখেছেন। দ্বিতীয়টা বলছি নাসরিন ডাজন্ট ইট চকলেট রেগুলারলি বিকজ চকলেট ইজ নট গুড ফর হেলথ, এভাবে লিখলেও হবে, আপনারা যেভাবে লিখেছেন সেভাবে লিখলেও হবে। 3 নম্বর বলছে নাসরিন সেজ আইসক্রিম ইজ ডিলিশিয়াস উইথ চকলেট। নাসরিন কিন্তু এই কথাটাই বলেছিল। নাসরিন's favorite foods are pineapple and banana. These are very healthy food. নাসরিনের পছন্দের খাবার ছিল পাইনাপল এন্ড বানানা, আর এগুলো খুবই স্বাস্থ্যকর খাবার। Shima's favorite foods are carrot and tomatoes. These are healthy food. এইগুলো কি স্বাস্থ্যকর খাবার। ওকে, আমরা যেহেতু আনসারগুলো পেয়ে গেলাম, কেউ যদি এটা স্ক্রিনশট নিতে চান নিতে পারেন, আর আদারওয়াইজ আপনাদের এখানে কমেন্টেই আসলে সবগুলো কারেক্ট আনসার চলে এসেছে। সো আমি মনে করছি যে আমার এই স্লাইডের আর দরকার নেই, আপনারা আনসার দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ তাসমিয়া, ফারিয়া, কাউসার, তারপর আরাবি, সিথি, আর যারা আনসার দিয়েছেন, আদ্রিতা, কনা, যারা আনসার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আপনাদের জন্য আমার একটা রিকোয়েস্ট আছে। পরের স্লাইডে যাওয়ার আগে, আপনারা তো অনেক সুন্দর করে আনসার দিয়ে দিয়েছেন, দ্যাটস ওয়াই আপনাদের সবাইকে অনেক কংগ্রেচুলেশনস। কিন্তু আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আপনারা যারা আছেন সবাই একটা করে শেয়ার দিবেন, 2টা করেও দিতে পারেন। আপনাদের ফ্রেন্ডদের স্কুলের গ্রুপে, আপনাদের নিজেদের ওয়ালে শেয়ার করে দিলে আরো অনেকে আমাদের ক্লাসটা পাবে। আর অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিবেন, তাহলে হচ্ছে আরো মানুষজন এটাতে রিচ বাড়বে, ঠিক আছে? আমরা অনেকে একসাথে ক্লাস করতে পারবো। আর আপনাদের এখানে দেখেন, আপনারা যখন যারা মোবাইল দিয়ে দেখছেন বা ল্যাপটপ দিয়েও দেখছেন, লাইভ গেট অল লাইভ নোটিফিকেশনস বাটন একটা দেখা যাচ্ছে,
সেটাতে যদি ক্লিক করেন তাহলে আমাদের প্রত্যেকটা লাইভের আপডেট আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। আপনাদের ইয়েতে নোটিফিকেশন চলে যাবে, আপনাদের প্রোফাইলে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা প্রথমত লাইক করবেন, আজকের ক্লাসটা এখন শেয়ার করে দিবেন যেন আরো বন্ধুরা আমাদের সাথে জয়েন করতে পারে ক্লাসে। আর গেট অল লাইভ নোটিফিকেশনস বাটনটাতে ক্লিক করবেন যেন কোনো ক্লাস আপনার মিস না হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলেন এখন পরবর্তী অংশে চলে যাই। আপনাদের এই চ্যাপ্টারের কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস জায়গা আছে, যেটা একটু সামনের দিকে ইউনিট 1-2 থেকে একটু সামনের দিকে গেলে আমরা পাই। সেখানে কিছু অ্যাডভার্ব, আচ্ছা আমাকে আরবি জানাচ্ছে নোটিফিকেশন বাটনটা পাচ্ছে না। আরবি এইটা আসলে আপনি যখন লাইভটা দেখছেন তখন নিচে একটা নোটিফিকেশনই আসে, ওটা যদি পেয়ে থাকেন তাহলে ওটাতে ক্লিক করবেন। ঠিক আছে, আর না হয় এটা কিভাবে আসবে তো এখন বুঝতে পারছি না, কারণ ওখানে নিচেই থাকার কথা। ওকে, আচ্ছা দেখেন আমরা ক্লাসে ফিরে আসি। অ্যাডভার্বস একটা ল্যাঙ্গুয়েজ ফোকাসের জায়গা আছে, আমরা দেখেছি আমাদের বইয়ে। তো অ্যাডভার্বস কি আমাদের কি মনে আছে? আমরা পার্টস অফ স্পিচে অ্যাডভার্ব পড়েছিলাম। অ্যাডভার্বস কি করে? পার্টস অফ স্পিচ গুলো কি মনে আছে আমাদের? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন ছিল কি? যে কোনো কিছুর নাম, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো কিছুর নাম, নাউন, যেটা দিয়ে নাম বোঝায়। প্রোনাউন ছিল সেই নামের পরিবর্তে আমরা যেটা বসাই, হি, শি, ইট, এইগুলো হচ্ছে প্রোনাউন। তারপর অ্যাডজেক্টিভ কি ছিল? অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলো নাউন আর প্রোনাউনকে মডিফাই করে, নাউন আর প্রোনাউনের অবস্থা, পরিমাপ বোঝায়, অবস্থাটাকে বোঝায়, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ভার্ব ছিল কোনগুলো? যে কোনো কাজ হচ্ছে ভার্ব, যেমন কথা বলা, খাওয়া, ঘুমানো, নাচা, গান গাওয়া, সবকিছু হচ্ছে ভার্ব। আর অ্যাডভার্ব হচ্ছে সেই ভার্বটাকে বা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে যেটা মডিফাই করে, মানে আরো বেশি বিশেষায়িত করে। যেমন আমি কথা বলছি ধীরে ধীরে, তো দেখেন আমার কথা বলাটাকে এখানে কোন জিনিসটা মডিফাই করেছে, কোন জিনিসটা আমার কথা বলার ধরনটাকে বুঝিয়েছে? ধীরে ধীরে। আই এম টকিং স্লোলি। ঠিক আছে, তো স্লোলি শব্দটা কিন্তু আমার কথা বলার ধরনটাকে বোঝাচ্ছে। ওকে, সো এখন আমরা কি বুঝবো? যে অ্যাডভার্ব হচ্ছে সেই শব্দগুলো যেগুলো ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ওকে, অ্যাডভার্বকেও মডিফাই করে, ভার্বকেও মডিফাই করে এবং একটা অ্যাডজেক্টিভকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এবং আপনাদেরকে একটা মানে এটা হচ্ছে একটা ট্রিক, বেশিরভাগ অ্যাডভার্বের ক্ষেত্রে শব্দটা এল ওয়াই দিয়ে শেষ হয়। এমন না যে সব অ্যাডভার্ব এল ওয়াই দিয়ে শেষ হয়, কিন্তু বেশিরভাগ অ্যাডভার্বের শেষে আপনারা এল ওয়াই পাবেন। ঠিক আছে, এটা আমরা খুবই ছোটবেলায় যখন আমরা নতুন শিখছি, মানে আমি নিজে যখন পড়ালেখা শিখছিলাম তখন আমি এই ট্রিকটা শিখেছিলাম মনে রাখার জন্য। এখন একটু আমরা কিছু উদাহরণে যাব। উদাহরণে যাওয়ার আগে আমাদের আরেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, সেই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা দেখার আগে এখানে দেখেন adverb says how an action is done, মানে একটা কাজ কিভাবে করা হলো। ঠিক আছে, সেই জিনিসটা বলে। the adverb usually comes after the verb, adverb কি বিশেষত ভার্বের পরে আসে। ঠিক আছে, ভার্বটার পরবর্তীতে আসবে। এখানে দেখেন তমাল is talking quietly to বিজু। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি, একটা বাবু দোলনায় ঘুমাচ্ছে আর এখানে বিজু আর তমাল কথা বলছে। তো তমাল কি করছে? বিজুর একদম কানের কাছে গিয়ে ধীরে ধীরে ফিসফিস করে কথা বলছে, একদম ধীরে, কোয়াইটলি, শান্তভাবে। তো দেখেন টক একটা ভার্ব, টকিং একটা ভার্ব, টকিং এর পরে এসছে কোয়াইটলি। কোয়াইটলি মানে ধীরে সুস্থে বা শান্তভাবে কথা বলছে। তাহলে কি বিজুর সাথে কথা বলছে। বলেন তো কেন শান্তভাবে বলছে? শান্তভাবে বলছে যেন বাবুটা ঘুম থেকে জেগে না যায়, তাই না? ঠিক আছে, তো আমরা অ্যাডভার্ব তো নিশ্চয়ই বুঝে গেছি, আমরা তো অ্যাডভার্ব আগেও পড়েছি, আমরা সবাই জানি যে অ্যাডভার্ব কি। এখন
আরেকটা জিনিস আমরা শিখবো, আমরা সেন্টেন্স শিখেছিলাম, বিভিন্ন ধরনের সেন্টেন্স, পজিটিভ, ইন্টারোগেটিভ, অনেক ধরনের সেন্টেন্স শিখেছিলাম না? ওখানে কি আমরা ইম্পারেটিভ শিখেছিলাম? ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলো দিয়ে রিকোয়েস্ট, তারপর হচ্ছে অ্যাডভাইস, এগুলো বোঝায়, সেগুলো ইম্পারেটিভ না? এখন দেখেন, শুড অ্যান্ড শুডন্ট। শুড মানে উচিত, শুডন্ট মানে উচিত নয়। তার মানে এই দুইটা শব্দ দিয়ে যেই কমান্ড বোঝায় সেটা হচ্ছে অ্যাডভাইস। তো আমরা যখন শুড বা শুডেন্ট দেখব, তার মানে আমরা বুঝতে পারবো যে কোনো অ্যাডভাইস দেওয়া হচ্ছে, বা কোনো অ্যাডভাইস দেওয়ার জন্য আমরা শুড এবং শুডেন্ট ইউজ করি। দেখেন এখানে বলাই হচ্ছে যে উই ইউজ শুড অ্যান্ড শুডেন্ট টু গিভ অ্যাডভাইস। আমরা কোনো উপদেশ দেওয়ার জন্য শুড এবং শুডেন্ট ব্যবহার করি। আমরা বাংলায় উপদেশ যখন দেই, বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় কি বলি? যখন কোনো বড় মানুষ ছোট মানুষকে উপদেশ দেয়, বলে যে তোমার নদীর কাছে যাওয়া উচিত না। অ্যাডভাইস মানে হচ্ছে আমি আপনাকে একটা ভালো কিছুর পরামর্শ দিব, এমন না যে আমি আপনাকে জিনিসটা করার জন্য আদেশ দিব। ঠিক আছে, আমি যদি বলি যে তুমি নদীর কাছে যেও না, সেটা হবে আদেশ, আমি আপনাকে না করছি, আর আদেশ তো মানতে হবে। কিন্তু উপদেশ হচ্ছে কোনো কিছু করতে ঠিক ডিরেক্টলি না বলা না, আপনাকে একটা পরামর্শ দেয়া যে তোমার নদীর ধারে যাওয়া উচিত না। এখন আপনি যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার আছে, সব উপদেশ আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। সো আমরা কিন্তু উপদেশ আর আদেশের মধ্যে, অ্যাডভাইস আর কমান্ডের মধ্যে পার্থক্যটা মাথায় রাখবো। আমরা যখন বলবো যে ইউ শুড নট গো টু দ্য রিভার সাইড, ওকে, তো ইউ শুড নট গো টু দ্য রিভার, বা তোমার নদীর ওখানে যাওয়া উচিত না, আর আমি এটা হবে কি অ্যাডভাইস। আর আমি যদি বলি ডু নট গো টু দ্য রিভার, ডু নট মানে যেও না, বুঝতে পেরেছেন? তো যখনই আমরা শুড নট পাবো বা শুড পাবো, তখনই আমরা বুঝবো কি সেটা অ্যাডভাইস। আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন আমাকে একটা স্মাইল ইমোজি দিয়ে জানাতে পারেন, আর যদি না বুঝতে পারেন একটা স্যাড ইমোজি দিয়ে জানাতে পারেন যে আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন, অ্যাডভার্বস কি। আচ্ছা, আবারও আমাকে তাসমিয়া জানাচ্ছে যে সাউন্ড ইজ নট ক্লিয়ার। আমি দেখছি আসলে সাউন্ডটা ক্লিয়ার করার জন্য কি করা যায়। আমার এখানে আসলে সাউন্ড একদমই ক্লিয়ার দেখাচ্ছে, ক্লিয়ার দেখাচ্ছে বলতে আমার এখানে নেটওয়ার্কটা একদমই ক্লিয়ার দেখাচ্ছে। আচ্ছা, এখন আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটা ইমোজি, স্মাইলি আর স্যাড ফেস দিয়ে জানাবেন। আচ্ছা, আমাকে প্রভা জিজ্ঞেস করছে, ম্যাম আমার কোশ্চেন শুড কুড ক্যান। আমি আপনার প্রশ্নটা বুঝিনি, কিন্তু শুড দিয়ে বোঝায় হচ্ছে উচিত, কুড আর ক্যান দিয়ে বোঝায় আমরা করতে পারি। ঠিক আছে, শুড দিয়ে আমাদের কিছু একটা কাজ করা উচিত সেটা বুঝাচ্ছে, ওকে। আর কুড ক্যান দিয়ে বোঝায় যে আমরা করতে পারি কোন একটা কাজ, ওকে। যেমন ধরেন আই শুড ডু মাই হোমওয়ার্ক, ঠিক আছে, আই শুড ডু মাই হোমওয়ার্ক, আই শুড কমপ্লিট মাই হোমওয়ার্ক, আমাকে আমার হোমওয়ার্কটা শেষ করা উচিত। এবং আই ক্যান ডু মাই হোমওয়ার্ক, ওকে, আই ক্যান ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে পারি। পার্থক্যটা বুঝেছেন? আমি আপনার প্রশ্নটা যদিও বুঝিনি, কিন্তু আমি আপনার শব্দগুলোর পার্থক্যটা একটু বুঝিয়ে দিলাম, ওকে। এখন একটু এখানে দু একটা উদাহরণ লেখা আছে, আমরা শিখে দেখে নেই। উই শুড নট ইট আ লট অফ সুইটস, আমাদের অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়া উচিত না। এটা কি বলছে? উচিত না। উই শুড নট ইট দ্যাম রেগুলারলি, আমাদের সেগুলো প্রতিনিয়ত খাওয়া বা নিয়মিত খাওয়া উচিত না। ঠিক আছে, এখানে উচিত না বলছে, একদম ডিরেক্ট কিন্তু না বলছে না। তারপর দেখেন ইউ শুড ইট আ লট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তোমার অনেক বেশি ফ্রুটস এবং ভেজিটেবলস মানে ফল এবং সবজি খাওয়া উচিত। ইউ শুড ইট দ্যাম রেগুলারলি, তোমার সেগুলো নিয়মিত খাওয়া উচিত। ঠিক আছে,
এখন এখানে একটা টেবিল আছে, এটা আমরা একটু একসাথে সলভ করব। আমি দেখছি আমাকে অনেকেই স্মাইলি দিয়ে জানাচ্ছে। ওকে, আচ্ছা, এগুলো মডেল ভার্বস, ঠিক আছে? মডেল অক্সিলারি, মডেল ভার্ব না, মডেল অক্সিলারি ভার্ব বলা হয়, ঠিক আছে? আপনার কোয়েশ্চেনের উত্তর আপনিই দিয়ে দিয়েছেন আমাকে। এখন দেখেন এখানে শুড, শুডন্ট আর কিছু অ্যাডভার্বস দেওয়া আছে। লাস্টের 4 নাম্বার ঘরে দেখেন সবগুলো কিন্তু অ্যাডভার্বস। পোলাইটলি, কেয়ারফুলি, রেগুলারলি, লাউডলি, কেয়ারলেসলি। পোলাইটলি মানে শান্তভাবে, কেয়ারফুলি মানে সতর্কভাবে, রেগুলারলি মানে নিয়মিতভাবে, লাউডলি উচ্চ স্বরে, কেয়ারলেসলি অসতর্কভাবে, ঠিক আছে? তো এই যে 4 নাম্বার কলাম, এখানে সবগুলোই অ্যাডভার্বস, যেগুলো আসলে ভার্বটাকে মডিফাই করবে, ভার্বটাকে আরো বেশি করে মানে ভার্বের অবস্থানটাকে বোঝাবে। প্রত্যেকটার শেষে দেখেন এল ওয়াই দেয়া আছে, ওকে? প্রত্যেকটার শেষে দেখেন এল ওয়াই আছে, ঠিক আছে? এল ওয়াই থাকা মানে এটা অ্যাডভার্ব। বলেছিলাম না এটা একটা ট্রিক, এমন না যে সব অ্যাডভার্বে এল ওয়াই থাকবে, কিন্তু বেশিরভাগ অ্যাডভার্বেই এল ওয়াই থাকবে। এখন 1 নাম্বার যে কলামটা সেখানে আছে ইউ শুড আর ইউ শুড নট, শুডন্ট। শুডন্ট মানে হচ্ছে শুড নট, উচিত নয়। তো এই যে এগুলোকে আমরা একটার সাথে একটা মিলাবো। দ্বিতীয়টাতে আছে কিছু কি ভার্ব, এখানে কিছু ভার্ব, ইট, ক্রস, আনসার, টক, ডু, এগুলো সবগুলো ভার্ব। ইট খাওয়া, ক্রস অতিক্রম করা, আনসার উত্তর দেয়া, টক কথা বলা, ডু কোনো কাজ করা। আর 3 নাম্বার আছে কিছু অবজেক্ট বা এই যে আমাদের সেন্টেন্স গঠন করার জন্য আরো কিছু যে শব্দগুলো লাগে সেগুলো। দ্য রোড, your teacher, in class, your homework, vegetables। আর 4 নাম্বারে তো সবগুলো অ্যাডভার্ব আমরা জানি। এখন আমরা প্রথমটা যদি দেখি, ইউ শুড আনসার ইয়োর টিচার পোলাইটলি। কি বলছে? ইউ শুড আনসার ইয়োর টিচার পোলাইটলি। তো আমাদের কি আমাদের শিক্ষকদের কথার জবাব একটু শান্তভাবে ভদ্রভাবে দেওয়া উচিত, তাই না? সেটাই বলছে যে ইউ শুড আনসার ইয়োর টিচার পোলাইটলি। তারপর দেখেন আমরা যদি ইউ শুড নট দিয়ে একটা বানাই, ইউ শুড নট ক্রস, আমরা ক্রস দিলাম, ইউ শুড নট ক্রস দ্য রোড কেয়ারলেসলি, ঠিক আছে? দেখেন ইউ শুড নট ক্রস দ্য রোড কেয়ারলেসলি। আমরা যদি অসতর্কভাবে রাস্তা পারাপার হই তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? তো আমাদের কি অসতর্কভাবে রাস্তা পারাপার করা উচিত না। ইউ শুড নট ক্রস দ্য রোড কেয়ারলেসলি। তারপর আমরা আবার ইউ শুড দিয়ে বানাই, ঠিক আছে? ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি। ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি, তাই না? আমাদের প্রতিনিয়ত ভেজিটেবলস খাওয়া উচিত না? আবার এখন একটু শুড নট দিয়ে বানাই, ইউ শুড নট টক। আমরা কিন্তু ইট ক্রস আনসার করে ফেলেছি। ইউ শুড নট টক ইন ক্লাস লাউডলি। দেখেন ইউ শুড নট টক ইন ক্লাস লাউডলি, ঠিক আছে? তো আমাদের কি ক্লাসে জোরে কথা বলা উচিত? না, একদমই উচিত না। তো কি বলছে? আমাদের ক্লাসে জোরে কথা বলা উচিত না। এখন দেখি আমরা শুড দিয়ে বানাবো না শুড নট দিয়ে বানাবো। দেখেন আমরা যদি ইউ শুড নট ডু, আর বাকি আছে কি ইউর হোমওয়ার্ক কেয়ারফুলি, উত্তরটা কি হবে? আমাদের কি হোমওয়ার্ক কেয়ারফুলি না করা উচিত নাকি করা উচিত? আমাদের হোমওয়ার্ক তো অনেক কেয়ারফুলি সতর্কভাবে করা উচিত। তাহলে এখানে আমরা কিন্তু শুড নট ব্যবহার করতে পারবো না। আমরা ব্যবহার করতে হবে কি ইউ শুড ডু, এই যে ইউ শুড ডু ইয়োর হোমওয়ার্ক কেয়ারফুলি। তো আমাদেরকে এটাও বুঝতে হবে আমরা যেই কথাটা বলছি সেটার মিনিংটা ঠিক হচ্ছে কিনা। আমরা শুধু শুড নট বা শুড দিয়ে করে ফেললেই হবে না। আমি কি কাউকে একটা খারাপ বুদ্ধি বা খারাপ উপদেশ দিতে পারি? উপদেশ দিতে হবে ভালো জিনিস যেটা মানুষ শুনবে, তাই না? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই আসলে নিজেদের আমার সাথে সাথে আনসারগুলো লিখে পাঠাচ্ছেন। আফরিন লিখেছেন, রেহনুমা লিখেছেন, কাউসার লিখেছেন,
আরাবি লিখেছেন, ফারিয়া লিখেছেন, তানভীর তাওহিদ লিখেছেন। কেয়ার, আর তানভীর তাওহিদ কেয়ারফুলি বানানটা একটু যদি খেয়াল করেন, CAREFULLY এবং দুইটা একসাথে কেয়ারফুলি। ওকে, আমি বুঝতে পারছি যে এখানে আপনার টাইপিং মিস্টেক হয়েছে, যেহেতু আপনারা মোবাইলে লিখছেন, খাতায় লিখলে তো আর এই স্পেসটা থাকবে না। ইউ শুড নট টক ইন ক্লাস রেগুলারলি, আমরা যদি এটা এভাবে লিখি, ইউ শুড নট টক ইন ক্লাস লাউডলি, ঠিক আছে, আমাদের ক্লাসে জোরে কথা বলা উচিত না, এটা হবে। হ্যাঁ তানভীর তাওহিদ, আমি বুঝেছি টাইপিং মিস্টেক, কারণ টাইপিং মিস্টেক হতেই পারে। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝেছি যে শুড আর শুড নট এর ব্যবহার এবং অ্যাডভার্ব কি। তো আমরা এখন পরের অংশে চলে যেতে পারি। পরের অংশ হচ্ছে আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে, এই যে যতটুকু পড়িয়েছি আমরা, আমাদের গল্প রিলেটেড বা এখন যে অ্যাডভার্ব এবং শুড আর শুড নট এর ব্যবহার পড়ালাম, সেই সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন। আর না হয় সামনে আমাদের কুইজ আছে, ট্রু ফলস, আমরা সেখানে আনসার করব। সেখানে কিন্তু যদি না বুঝে থাকেন আনসার করতে পারবেন না। তো কারো যদি কোয়েশ্চেন থাকে আমাকে জানান কোয়েশ্চেনটা কি, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে সেটাও জানান যে নো ম্যাম, কোনো কোয়েশ্চেন নাই, নো ম্যাম আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। ওকে, আচ্ছা প্রভা, আই এম আন্ডারস্টুড না হয়ে এটা যদি আপনি লেখেন ম্যাম আই আন্ডারস্টুড, ওকে, তাহলে এটা পারফেক্টলি ওকে হয়ে যাবে। তানভীর তাওহিদ জানাচ্ছে নো কোয়েশ্চেন। আর রেহনুমা, প্রভা, আপনাকে ধন্যবাদ যে আপনি বুঝেছেন এবং সেটা আমাকে জানানোর চেষ্টা করেছেন। আচ্ছা, আরাবি, তাসমিয়া, ফারিহা সবাই জানিয়েছে, অন্বেষা সবাই জানিয়েছে কোনো কোয়েশ্চেন নেই, সিথিও জানিয়েছে কোনো কোয়েশ্চেন নেই। থ্যাংক ইউ। তাহলে আমরা কুইজে চলে যাই। সবাই কুইজের জন্য রেডি? ফটাফট মোবাইল নিয়ে রেডি হয়ে যান, জলদি জলদি। এই 6টা ট্রু ফলস আমাকে লিখে পাঠিয়ে দেন। জাস্ট ট্রু এর জন্য টি লিখলে হবে, এফ এর জন্য, ফলস এর জন্য এফ লিখলেও হবে। ওকে, বাক্য 6টা আমি পড়ে দিচ্ছি, ট্রু ফলস লিখে দিয়ে দিবেন এবং 1 2 3 4 5 6 একসাথেই লেখার চেষ্টা করেন। 1, আইসক্রিম ইজ এ হেলদি ফুড। 1 বলছে কি আইসক্রিম ইজ এ হেলদি ফুড, ট্রু হলে টি লিখবেন, ফলস হলে এফ লিখবেন। 2, চকলেট কিপস আওয়ার বডি ফিট। চকলেট কিপস আওয়ার বডি ফিট। 3, Nasrin eats cucumber and lettuce a lot. Nasrin eats cucumber and lettuce a lot. 4, Shima eats ice cream and chocolate regularly. Shima eats ice cream and chocolate regularly. 5, Shima's favorite foods are pineapple and banana. Shima's favorite foods are pineapple and banana. 6, ice cream melts quickly in hot weather. Ice cream melts quickly in hot weather. আপনারা কিন্তু চাইলেই আপনাদের বইয়ের যে প্যাসেজ আছে সেটা সাহায্য নিতে পারেন, কারণ আপনারা পরীক্ষার সময় উপরে প্যাসেজ পাবেন। ওকে, আদ্রিতা আনসার দিয়ে দিয়েছে, রেহমুনুমা আনসার দিয়ে দিয়েছে 1 ফলস, 2 ফলস, 3 ট্রু, 4 ফলস, 5 ফলস, 6 ট্রু। পারফেক্টলি কারেক্ট, একদম সবগুলো কারেক্ট হয়েছে। রেহনুমাও সেম ভাবে আনসার দিয়েছে, কিন্তু রেহনুমা 5। আচ্ছা, আদ্রিতা এবং রেহনুমা আপনাদের 5-এ যে প্রবলেমটা হয়েছে 5টা হবে ফলস, ঠিক আছে, 5টা ফলস, কারণ সীমার ফেভারিট ফুড কিন্তু পাইনাপল আর বানানা ছিল না, নাসরিনের ফেভারিট ফুড ছিল পাইনাপল আর বানানা। ওকে, তাহলে কি হবে? আইসক্রিম ইজ আ হেলদি ফুড, ফলস, আইসক্রিম একটা আনহেলদি ফুড। চকলেট কিপস আওয়ার বডি ফিট, ফলস, চকলেট আমাদের বডি ফিট করে না, ফ্যাট করে ফেলে, মোটা করে ফেলে। তাহলে কি হবে? 1 ফলস, 2 ফলস। 3 হচ্ছে নাসরিন ইটস কিউকাম্বার অ্যান্ড লেটুস আ লট, এটা ট্রু। নাসরিন কিন্তু কিউকাম্বার আর লেটুস অনেক বেশি খেত, কিন্তু তার ফেভারিট ফুড ছিল কোনগুলো? পাইনাপল আর বানানা। তাহলে 3 ট্রু। সীমা ইটস আইসক্রিম অ্যান্ড চকলেট রেগুলারলি, ফলস। সীমা রেগুলারলি চকলেট এবং আইসক্রিম খেত না।
তারপর 5 সীমাস ফেভারিট ফুডস আর পাইনাপল এন্ড বানানা। নো, এটা সীমার ফেভারিট ফুড না, এটা নাসরিনের ফেভারিট ফুড। সীমার ফেভারিট ফুড কি ছিল? ক্যারট অ্যান্ড টমেটো, তাই না? 6 হচ্ছে আইসক্রিম মেল্টস কুইকলি ইন হট ওয়েদার, তার মানে ট্রু। তাহলে পাচ্ছি কি আমরা? 1 ফলস, ট্রু ফলস, 3 ট্রু, 4 ফলস, 5 ফলস, 6 ট্রু। ঠিক আছে, যারা এভাবে লিখেছেন 1 ফলস, 2 ফলস, 3 ট্রু, 4 ফলস, 5 ফলস, 6 ট্রু। ঠিক আছে, আচ্ছা। রেহনুমা বলছে রেহনুমার সামনে বই নেই। কোনো সমস্যা নেই রেহনুমা, বই না থাকলে, কিন্তু গল্পটা তো আমরা পড়েছিলাম, আমাদের মনে আছে না গল্পটা কি বলছে? আচ্ছা, আপনারা একটু তাহলে খেয়াল করেন, প্রশ্নগুলা আবার মাথায় ঢোকান। ঠিক আছে, আশা করছি পারবো সবাই আমরা। ওকে, তারপর আমরা টেন্সে চলে যাব। আমরা টেন্স সম্পর্কে গত ক্লাসে কিছুটা পড়েছিলাম, কিছুটা ধারণা নিয়েছিলাম, এবং আই বিলিভ যে আপনাদের টেন্স সম্পর্কে অলরেডি কিছু ধারণা আছে, তাই না? তো যেহেতু টেন্স সম্পর্কে আপনাদের অলরেডি কিছু ধারণা আছে এবং আমরা গত ক্লাসেও পড়েছি, সেই জায়গাটাতে যাওয়ার আগে আমরা কি করব? একটু দম নিব, যেটা আমরা প্রত্যেকটা ক্লাসে করি। ঠিক আছে, তো দম না নিলে কি হবে? আগের পড়ার সাথে এখনের পড়াটা একদম একসাথে জগা খিচুড়ি হয়ে যাবে, আমরা জগা খিচুড়ি করে ফেললে পারবো না। আচ্ছা, ফারিয়া বলছে আপনি গত ক্লাস দেখেননি। ফারিয়া, কোনো প্রবলেম নেই, গত ক্লাস, আচ্ছা আজকে আপনার প্রথম ক্লাস, কোনো সমস্যা নেই। গত ক্লাসটা কিন্তু আপনার রেকর্ডেড লাইভ হয়ে আছে, আপনি আগের সবগুলো ক্লাস আমাদের মানে টিচিটের যেই পেজ আছে সেখানে পেয়ে যাবেন, আপনি সবগুলো ক্লাস করে নিতে পারবেন। আর গত ক্লাসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, গত ক্লাস থেকে আমরা প্যাসেজ পড়েছি, এবং আজকে আবার আমরা ভার্বের সবগুলো একটু প্রথম থেকে দেখে নিব। আচ্ছা, রেহনুমা বলছে অল স্ট্রাকচার জানে, তাহলে তো অনেক ভালো, এখন আপনার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু যেটা করছিলাম, দম নিব, একটু একদম একটা ডিপ ব্রেথ নিব, তারপর ব্রেথটা ছেড়ে দিব যতক্ষণে আমরা পারি। ঠিক আছে, ঠিক আছে, তো আরেকবার যতক্ষণ আপনি আটকে রাখতে পারেন, ডিপ ব্রিথ নিয়ে তারপর ছাড়লে যেটা হয় আমাদের একটু স্বস্তি লাগে, আমাদের একটু রেস্ট নেওয়া হয়। ওকে, তো টেন্স কিসের হয়? ভার্বের হয়, তাই না? কোনো কাজের সময়কে কিন্তু আমরা টেন্স হিসাবে জানি। হোয়াট ডাজ টেন্স ডু? টেন্স শোজ টাইম। আমরা জানি কি সময়ের ধারণাটাই হচ্ছে টেন্স। এখন কিসের সময়ের ধারণা? যেই কোনো কাজ সংগঠিত হওয়ার সময়ের ধারণা হচ্ছে টেন্স। সংগঠিত মানে যে কোনো কাজ ঘটার। যেমন আমরা এখন একটা ক্লাসে আছি সবাই, এখন আমি একটা ক্লাস নিচ্ছি, এটা একটা সময় না, একটা কাজের সময়, এটা হচ্ছে একটা টেন্স। এবং এই যে টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। বর্তমান সময়টাকে বলে প্রেজেন্ট টেন্স, যেটা আমরা অলরেডি করে এসেছি। যেমন ধরেন আজকে দুপুরে আমরা লাঞ্চ করেছি, সেটা পাস্ট হয়ে গেছে, এবং এখন তো ডিনার করার সময় হয়নি, এবং আপনারা সবাই এখন আমার সাথে ক্লাসে আছেন, তো একটু পরে ডিনার করব, সেটা হচ্ছে কি ফিউচার। তো এই যে সময়ের ধারণা বিভিন্ন কাজ করার কাজের, সেটাই হচ্ছে টেন্স। ঠিক আছে, এই যে দেখেন এখানে বলাও আছে যে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। টেন্স বর্তমান হবে, অতীত হবে এবং ভবিষ্যৎ, এই তিন ধরনেরই হবে। ঠিক আছে, আর এক্সাম্পল যদি আমরা দেখি, আই ইট রাইস, আমি ভাত খাই।
আমি ভাত খাই, এটা একটা সাধারণ কাজ, সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই এট রাইস, দেখেন এখানে ইট আর এট এর বানানটা ATE, আই এট রাইস। এট মানে খেয়েছিলাম, ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট, তো এট মানে খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। খেয়েছিলাম মানে আগে খেয়েছি, এখন না, সেটা হচ্ছে পাস্ট। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, উইল দিয়ে বোঝাচ্ছে আমি ভাত খাবো সামনের সময়টাতে, সেটা হচ্ছে ফিউচার। বুঝতে পেরেছি আমরা? তো টেন্স মূলত তিন ধরনের, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, বা আমরা এভাবে বলতে পারি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে যেটা বর্তমানে ঘটছে এমন কিছু, পাস্ট মানে যেটা অতীতের কোনো সময়ে ঘটে গিয়েছে সেই কাজগুলো, আর ফিউচার হচ্ছে যেটা সামনের কোনো একটা সময়ে ঘটবে। যেমন আমাদের স্কুল খুলবে, আমাদের স্কুলে পরীক্ষা হবে, এটা সামনের সময়ে হবে, সেটা হচ্ছে কি ফিউচার। বর্তমানে আমাদের স্কুল বন্ধ, সেটা হচ্ছে কি প্রেজেন্ট। মার্চ মাস পর্যন্ত আমাদের স্কুলে ক্লাস চলছিল, সেটা কি পাস্ট। বুঝতে পেরেছেন সময়ে? এখন প্রত্যেকটা টেন্সের আবার চার ধরনের, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিন ধরনের টেন্স তো আমরা জানি। টেন্স কত ধরনের? তিন ধরনের, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিন ধরনের টেন্স প্রত্যেকটার আবার চারটা করে ভাগ আছে, চারটা করে ধরন আছে, ঠিক আছে? প্রত্যেকটার একই, যেমন প্রত্যেকটার যে ভাগগুলো সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা এখন প্রথমে কিন্তু দেখেছিলাম কোনটা কোনটা শিখবো। আজকে আমরা প্রেজেন্ট টেন্স শিখবো, এবং প্রেজেন্ট টেন্সের শুধু দুইটা ভাগ, ইনডিফিনিট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স জানবো এবং শিখবো। অল্প শিখছি যেন মনে থাকে। প্রভা বলছে, ম্যাম আমার কোয়েশ্চেন হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু আমরা আজকে শুধু ইনডিফিনিট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স প্র্যাকটিস করবো। যেহেতু আপনি পারেন, এটা আপনি অলরেডি জানেন, আপনারা অনেকেই টেন্স কিন্তু অলরেডি পারেন আমি জানি, তো আমরা একটু কম করে রিভাইজ দিব বা শিখবো। এই যে দেখেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের কিছু ওয়ার্ড আছে। প্রেজেন্টের ওয়ার্ডগুলো হচ্ছে টুডে, দিস মর্নিং, দিস আফটারনুন, দিস ইভিনিং, টুনাইট, এগুলো হচ্ছে প্রেজেন্টের ওয়ার্ড। পাস্ট মানে ইয়েস্টারডে, লাস্ট উইকেন্ড, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। আর ফিউচারের ওয়ার্ডগুলো হচ্ছে টুমরো, ডে আফটার টুমরো, নেক্সট উইক, নেক্সট মান্থ। টুমরো মানে কি আগামীকাল, যে কালটা এখনো আসেনি। ডে আফটার টুমরো মানে আগামীকালকের পরের দিন। নেক্সট উইক মানে আগামী সপ্তাহ, যেটা এখনো আসেনি। নেক্সট মান্থ মানে আগামী মাস। আগামী মানে যা এখনো আসেনি, আর গত মানে যা চলে গিয়েছে। সো প্রেজেন্ট টেন্স তো আমরা অলরেডি জানি যে প্রেজেন্ট টেন্স কি। দ্য প্রেজেন্ট টেন্স ইজ ওয়েন সামথিং ইজ হ্যাপেনিং নাও। এই যে এখন ক্লাস হচ্ছে সেটা হচ্ছে নাও, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, তো আমরা কি করি, এখানে একটা শব্দ দেওয়া আছে নিচে দেখেন, উই ইউজুয়ালি অ্যাড দ্য সাফিক্স আইএনজি টু দ্য ওয়ার্ড। সাফিক্স মানে হচ্ছে কোন শব্দের পরে যে বাড়তি অংশটুকু বসানো হয়, যেমন আইএনজি, এটা হচ্ছে সাফিক্স। তো এটা কখন বসানো হয়? এটা প্রেজেন্টের কন্টিনিউয়াস করার জন্য বসানো হয়, এটা আমরা একটু পরেই শিখছি। প্রেজেন্টের টাইপস কয়টা? প্রেজেন্টের টাইপস হচ্ছে চারটা। এমনিতে তো তিনটা আমাদের টেন্সের নিয়ম আমরা জানি, আর প্রেজেন্টের টাইপস হচ্ছে আবার চারটা, কারণ প্রত্যেকটা টেন্সের চারটা করে ভাগ আছে। তো দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং আপনারা আমার সাথে সাথে বলবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা আবার প্রেজেন্ট সিম্পল টেন্সও বলি, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এখন আমরা আজকে দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেটা কি, বা কিভাবে হয়, এটার স্ট্রাকচারটা কি, কিভাবে আমরা গঠন করব। প্রথমে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসি, এখানে আমরা দেখতে পাবো, পোস্টারটাতে আমরা পরে খেয়াল করব, আগে আমরা লেখাগুলোতে খেয়াল করি। দেখেন লেখা আছে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স denotes an action in the present time or habitual truth or eternal truth। এটার বাংলা যদি করি তাহলে হচ্ছে কি, কোনো কাজ বর্তমানে হয় বোঝালে
বা অভ্যাসগত সত্য বোঝালে বা চির সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন অভ্যাসগত সত্য কি? আমি ভাত খাই, এটা আমার অভ্যাস, তাই না? এটা তো একটা অভ্যাস। তারপর আমি দাঁত ব্রাশ করি, এটা আমাদের একটা অভ্যাস। তারপর আমি ঘুমাই, এটা একটা অভ্যাস। তারপর আমি কথা বলি, সেটাও আমার অভ্যাস। তো এই যে অভ্যাস, সেগুলো হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। এগুলো সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে? আর চিরসত্য, কিছু কাজ আছে, মানে কিছু মানে সত্য আছে যেগুলো সব সময় সত্য, যেমন চাঁদ একটাই, পৃথিবী একটাই, সূর্য একটাই। এগুলো কি চিরসত্য না? এগুলো কি কখনো চেঞ্জ হবে? সৃষ্টিকর্তা একজন, এগুলো কি কখনো চেঞ্জ হবে? কখনোই চেঞ্জ হবে না। আপনি যেই ধর্মেরই হন না কেন, সেই ধর্মেই কিন্তু বলে যে সৃষ্টিকর্তা একজন, তাই তো? তো এই যে চিরসত্য, সেইটাই হচ্ছে কি সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আমরা দেখি যে কিভাবে হবে, প্রথমে অবশ্যই একটা সাবজেক্ট থাকে। যে কোনো কাজ সম্পাদন হওয়ার জন্য, যে কোনো কাজ যে করে সে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আর কাজ মানেই তো ভার্ব। আর এখানে দেখেন V1 দেওয়া আছে। V1 মানে ভার্বের 3টা ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এগুলাকে V1, V2, V3 হিসেবে দেখানো হয়। আর এই যে ভার্বের যে বিভিন্ন রূপ, সেগুলো আমাদেরকে আসলে একটু মনে রাখতে হয়। আমাদের আসলে মানে একটু মাথায় বারবার বারবার প্র্যাকটিস করে মনে রাখতে হয়, কিছুটা মুখস্থের মতো। যদিও মুখস্থ আমরা করব না, কিন্তু কিছু জিনিস আছে মনে রাখার জন্য আমাদের আসলে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। এই ভার্বের ফর্মগুলো হচ্ছে সেরকম, ঠিক আছে? এখন দেখেন এখানে আমরা পরের স্লাইডটাতে যদি যাই, এটার স্ট্রাকচার দেখতে পাবো আর বাংলায় কিভাবে চিনবো। দেখেন, আচ্ছা, ফারিয়া বলছে আমি ক্লাস 4-এ সবগুলো স্ট্রাকচার শিখেছিলাম। হ্যাঁ, এগুলো এই স্ট্রাকচারগুলো আপনাদের সবগুলোই আছে। আপনাদের ক্লাস 4 পর্যন্ত আসলে আপনারা সবগুলোই শিখে ফেলেছেন। তাও আমরা আবার রিভাইজ দিচ্ছি যেন এখন প্রয়োগটা বুঝি। স্ট্রাকচার জানলে তো হবে না, এটাকে আমাদের সেন্টেন্সে প্রয়োগও করতে হবে, ঠিক আছে? এখন দেখেন বাংলায় আমরা কিভাবে চিনবো। প্রত্যেকটা শব্দ যখন বা বাক্য যখন আমরা ইংরেজিতে বলি, সেটার বাংলা অর্থ কিন্তু আমাদের মাথায় প্রসেস হয়, ঠিক আছে? এখন দেখেন বাংলায় কোনো কাজের শেষে যদি এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে, আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি ভাত খাই, ই, তুমি ভাত খাও, ও, সে গান করে, এ, তুমি গান করো, আ। এরকম যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রেজেন্ট। করি, খাই, করেন, আসো, এসো, এরকম এই শব্দগুলো যদি থাকে ভার্বটাতে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি মনে রাখবেন, যে কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট মানে হচ্ছে যে কাজটা করছে, ভার্বটা যে সম্পাদন করছে। এটা হতে পারে একজন মানুষ, এটা হতে পারে কোনো বস্তু, ঠিক আছে? যেই কাজটা সম্পাদন করছে সেই হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট। তারপর থাকে কি মেইন ভার্ব। এখন আমরা বি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব এগুলো সম্পর্কে তো জানি, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উড, কুড, এগুলো হচ্ছে কি বি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব। এগুলো না, মেইন ভার্ব থাকবে, মানে ইট, ওয়াক, টক, যে কোনো কাজ, এগুলো হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এখন এই যে মেইন ভার্ব বসারও একটু ধরন আছে। দেখেন দুইটা নিয়ম আছে মেইন ভার্ব কিভাবে বসবে। এখন এখানে দেখেন চাইল্ড প্লেস আর চিলড্রেন প্লে, দেখেন পার্থক্য আছে কিন্তু। চাইল্ড প্লেস আর চিলড্রেন প্লে। আমরা যখন নাম্বার শিখেছি আমরা তখন শিখেছি না যে চাইল্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর চিলড্রেন হচ্ছে চাইল্ডের প্লুরাল নাম্বার, তাই না? চাইল্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর চিলড্রেন হচ্ছে চাইল্ডের প্লুরাল। তো যখন আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হবে
তখন ভার্বটার শেষে এস বা ইএস যুক্ত হবে প্লুরাল করার জন্য। ঠিক আছে, কোন ভার্ব কিভাবে সিঙ্গুলার প্লুরাল করতে হয় এস বা ইএস বসিয়ে আমরা তো জানি, আমরা শিখে ফেলেছি অলরেডি। তো সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, যেমন চাইল্ড সিঙ্গুলার, তখন ওটার ভার্বটার শেষে কি বসবে, এস বা ইএস অবশ্যই। ঠিক আছে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন সেটার শেষে এস বা ইএস বসবে না, এমনিতেই এটা বসবে, মেইন ভার্বটাই শুধু বসবে। ঠিক আছে, আমরা বুঝেছি কিভাবে হবে। স্ট্রাকচারটা আমরা আরেকবার দেখে নেই, কিভাবে স্ট্রাকচারটা কি বলছে, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আচ্ছা, অন্বেষা জিজ্ঞেস করছে মেইন ভার্ব কি V1। অন্বেষা V1 V2 V3 সবগুলাই মেইন ভার্ব। মেইন ভার্ব বলতে মূলত মূল কাজটাকে বোঝাচ্ছে। অনেক সময় মেইন ভার্বকে সাহায্য করার জন্য কি আসে, অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো কি সাহায্যকারী ভার্ব, যে ভার্বটাকে সাহায্য করে, সেই সাহায্যকারী ভার্বকে বোঝাচ্ছে না। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে সরাসরি মেইন ভার্ব থাকবে, মূল কাজ, ওয়াক, টক, ইট, সিং, ক্রাই, এই জিনিসগুলো, এই ধরনের ভার্বগুলো সরাসরি থাকবে। বুঝেছি? আচ্ছা, ফিলিপ মারমাদ জিজ্ঞেস করছে উড মানে কি। উইলের একটা ফর্ম হচ্ছে উড। ঠিক আছে, উইলের আমরা যদি পাস্ট ফর্ম করি সেটা উড হবে। এখন আমরা যদি স্ট্রাকচারটা মাথায় ঢুকাই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় মেইন ভার্ব ডিরেক্ট বসবে। বুঝেছি আমরা? এখানে আমরা কিছু উদাহরণ দেখব, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। দেখেন, আমি ভাত খাই, এটা আমার একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি স্কুলে যাই, এটাও আমার একটা অভ্যাসগত কাজ। আই গো টু স্কুল, সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন স্কুলে যায় মানে কি, এটা তার অভ্যাস। হি গোজ টু স্কুল এভরিডে, এখানে গোজ এর, গো এর পাশে গোজ কেন আসছে, দেখেন এই যে সে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকবে তখনও আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করাবো। ঠিক আছে, আর এখানে যেহেতু লাস্ট অক্ষরটা ও এবং তার আগে কনসোনেন্ট আছে, সেই জন্য শেষে ইএস যুক্ত হয়েছে প্লুরাল করার জন্য। বুঝতে পেরেছি? হি, শি এগুলোর পরে আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করব। তুমি বই পড়ো, ইউ রিড আ বুক। সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়, এটা তার অভ্যাস। হি গোজ টু বেড অ্যাট 10 PM এভরিডে, দেখেন হি এর পরে গোজ এসছে। ঠিক আছে, হি গোজ টু বেড অ্যাট 10 PM এভরিডে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য তো পূর্ব দিকে উদিত হয়, এটা একদম সত্য, চিরন্তন সত্য। সূর্য কি কোনোদিন পশ্চিম, দক্ষিণ, উত্তর দিকে উদিত হবে? যদি কোনোদিন ওভাবে সূর্য উদিত হয় অন্যদিকে, ওই দিন বুঝতে হবে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ এটা তো নিয়ম না পৃথিবী চলার। তো নিয়মের ব্যতিক্রম হলেই তো পৃথিবী ধ্বংস, তার মানে এটা একটা চিরন্তন সত্য, চিরসত্য। তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানেও দেখেন এটাও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য রাইজের বদলে বসেছে কি রাইজেস ইন দ্য ইস্ট, এস যুক্ত হয়ে এখানে ভার্বটার সাথে আমরা প্লুরাল করেছি। ওকে, পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে। পানি তো একটা তরল জিনিস, আমরা যখন রেফ্রিজারেটরে রাখি সেটা কি জমাট বেঁধে যায়। আবার তাপমাত্রা যখন 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখনই পানি জমাট বাঁধে। ঠিক আছে, তো ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু একটা সত্য, চির সত্য। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পেরেছি আমরা কোথায় কিভাবে হবে। আই হোপ অত কঠিন হচ্ছে না, আমি সহজভাবে আপনাদের বোঝাতে পেরেছি। আর কেউ যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার। আবার একটু রিভিউ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো। যেই কাজ বর্তমানে স্বাভাবিকভাবে হচ্ছে, যেই কাজ আমার অভ্যাসগত প্রত্যেকদিন আমি করি, আর যেই কাজ চিরসত্য, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে মানে কাজটা, মূল কাজটা থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট মানে বাক্য গঠন করার জন্য আরো আরো যে শব্দগুলো থাকে। ঠিক আছে, ওকে। আমাকে তাসমিয়া জানিয়েছে বুঝেছে, আরাবি জানিয়েছে বুঝেছে, মুনতাহা জানিয়েছে বুঝেছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যাব। কন্টিনিউয়াসের অর্থটা যদি আমরা জানি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি সেটা আমরা বুঝে যাব। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, যা চলছে। অনেক সময় আপনারা যখন কার্টুন দেখেন বা কোনো নাটক দেখেন, দেখবেন শেষে লেখা থাকে, একদম যখন শেষ হয় তখন লেখা থাকে টু বি কন্টিনিউড। টু বি কন্টিনিউড মানে চলমান, সামনে আরো আসছে। ঠিক আছে, সো কন্টিনিউয়াস শব্দটার অর্থই হচ্ছে যা চলছে, চলমান। ওকে, একটা প্রসেস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমরা কি বুঝতে পারছি, যে বর্তমানে যেই কাজটা চলছে। যেমন আমরা এখন ক্লাস করছি, চলছে না এটা বর্তমান সময়ে? তো ক্লাস যে চলছে, এই যে উই আর কন্ডাক্টিং এ ক্লাস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when an action is continued or going to be continued in near future। এখন চলছে বা খুব নিকট সময়ে চলতে থাকবে, নিকট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ মানে কিন্তু অনেক দূরে না, মানে এই যে এখন এর একটু পরেই চলতে থাকবে, আজকেই বা একটু পরেই, কাছের কোনো ভবিষ্যৎ তখন চলতে থাকবে, এরকম সবগুলোর বাক্যই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা এরকম সময়টাকেই বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখেন এখানে আসলে কিছু ফর্ম আছে দেওয়া, আমরা তো সেটা অবশ্যই শিখব, কিন্তু বাংলায় এটার চেনার উপায় কি? যেমন কোনো কাজের শেষে যদি থাকে তেছি তেছো, যেমন আমি কাজটা করছি বা করতেছি, তুমি কাজটা করতেছো বা করছো, সে কাজটা করতেছে বা করছে, উনি কাজটা করতেছেন বা করছেন, খাচ্ছ, খাচ্ছি, যাচ্ছে, যাচ্ছেন, কাঁদছি, কাঁদছেন। দেখেছো? এই যে আমি যে বলছি দেখেছো, এটা কি হবে বলতে পারেন? দেখেছোটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, আমরা একটু আগে পড়েছি। কিন্তু করতেছি, করতেছো, করতেছেন, করতে, করছি, যাচ্ছি, হাসছি, এই যে শব্দগুলো যদি আমরা পাই সেগুলো হচ্ছে কি কন্টিনিউয়াস, মানে চলছে। ওকে, সরি আমি কি বলছি যে দেখছো, দেখছোটাও কিন্তু কন্টিনিউয়াস, এখন তো দেখছো না, দেখছোটাও কন্টিনিউয়াসই হবে। ওকে, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমেই সাবজেক্ট থাকবে। কি থাকবে? যে কাজটা করছে সে থাকবে। তারপর বিভার্ব, বিভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, বিভার্ব গুলো থাকবে। আর বিভার্ব কিভাবে বসবে? নাম্বার ও পার্সন অনুযায়ী। নাম্বার ও পার্সন, নাম্বার আমরা জানি সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, আর পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো সবগুলো আমরা শিখে এসেছি না? ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন হচ্ছে আই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হচ্ছে হি, সি, রহিম, করিম, সেলিম, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন। ঠিক আছে, তো সাবজেক্টের পরে বি ভার্ব আসবে, তারপর মেইন ভার্ব। মেইন ভার্বের পরে আরেকটা জিনিস যেটা আসবে সেটা হচ্ছে আইএনজি। ওই যে আমরা একদম প্রথম সাইডটাতে দেখেছিলাম কি সাফিক্স, আইএনজিটা হচ্ছে সাফিক্স, ভার্বের পরে বসবে, এবং এই আইএনজি দিয়ে আমরা বুঝবো যে এটা কন্টিনিউয়াস। বুঝতে পেরেছেন? মনে রাখবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক, ভার্বের শেষে আইএনজি থাকবেই। ওকে, আর আমরা কিভাবে বুঝবো? ভার্বটা দেখে বুঝবো যেটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। আর পরে কি থাকবে? অবজেক্ট। এখন আমরা যদি একটু এখানে ফর্মটা দেখি, দেখেন আই অ্যাম, আই অ্যাম প্লেয়িং, আই অ্যাম প্লেয়িং। আই এর সাথে কি আই আর হবে? আই আর হবে না, আই এর সাথে অ্যাম হবে, কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তো সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাম বসবে। ইউ আর, ইউ আর সিঙ্গিং, দেখেন সিং এর পরে আইএনজি। হি, শি, ইট, ইজ
দেখেন এগুলোর পরে বসবে কি ইজ, ইজ রাইট, রাইটিং, এই যে দেখেন ইটা উঠে গেছে কারণ আইএনজি বসছে। বা রানিং, দেখেছেন, উই আর, উই আর প্লেইং, সিঙ্গিং, রাইটিং, রানিং, যে কোনো কিছু হতে পারে। ইউ আর প্লেইং, সিঙ্গিং, রানিং, রাইটিং। দে আর প্লেইং, সিঙ্গিং, রাইটিং, রানিং, যে কোনো কিছু হতে পারে। ওকে, দেখেন এখানে দেয়া আছে আরো দুইটা উদাহরণ। হি ইজ ড্রিঙ্কিং মিল্ক, হি এর পরে আসছে কি ইজ, ইজটা হচ্ছে বি ভার্ব, ড্রিঙ্ক মূল ভার্ব, ড্রিঙ্কের পরে এসেছে কি আইএনজি, ড্রিঙ্কিং মিল্ক, সে দুধ পান করছে। আবার এখানে দেখেন ইজটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে শুধু এস বসিয়েছে। আমরা শিখেছিলাম না যখন আমরা কন্ট্রেশন ব্যবহার করি তখন এস এরকম করে অ্যাপোস্ট্রফি দিয়ে বসানো যায়, এভাবে আমরা করতে পারি। হি ইজ ড্রিঙ্কিং মিল্ক। আমরা কি বুঝেছি এটার স্ট্রাকচারটা? হ্যাঁ, আরবি বলছে হচ্ছে, হলো, হ্যাঁ কন্টিনিউয়াস। তো আমরা কি বুঝেছি যে কিভাবে হচ্ছে ব্যাপারটা? যে প্রথমে আসবে সাবজেক্ট মানে যে কাজটা করছে, তারপর আসবে বি ভার্ব, অবশ্যই বি ভার্ব, তারপর আসবে মেইন ভার্ব, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এখন আমরা যদি কিছু উদাহরণ দেখে নেই, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা যদি কিছু উদাহরণ দেখে নেই এবং পরবর্তীতে আমাদের ছোট্ট একটা কুইজ আছে, আমরা কুইজের আনসার দিতে পারবো খুব সুন্দরভাবে। দেখেন, আমি ভাত খাইতেছি বা আমি ভাত খাচ্ছিও হতে পারে, এটা আমরা যেভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি ভাত খাইতেছি মানে আমি এখন ভাত খাচ্ছি, কন্টিনিউয়াস। আই এম ইটিং রাইস, দেখেন আয়ের পরে এম আছে, ইটিং, ইটের পরে আইএনজি আছে, আর রাইস চলে এসছে, সুন্দর। আমি স্কুলে যাইতেছি, আই এম গোইং টু স্কুল, আই এম গোইং টু স্কুল। সে স্কুলে যাইতেছে, হি ইজ বি ভার্ব, গো মেইন ভার্ব, আইএনজি, টু স্কুল। তুমি তোমরা বই পড়িতেছ মানে এখন পড়তেছে বুঝাচ্ছে না, পড়িতেছ। ইউ আর রিডিং বুক, আমি আজ রাতে ঢাকা যাব, আই অ্যাম গোয়িং টু ঢাকা টুনাইট, আমি আজ রাতে ঢাকা যাব। এটা কিন্তু নিয়ার ফিউচার, আজ রাতেই যাচ্ছি, এই যে আপনাদের ক্লাস করাই শেষ করে আমি হয়তো ঢাকা চলে যাব, তো এটা নিয়ার ফিউচার না, এটা তো অনেক দূরের কোনো ফিউচার না, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই অ্যাম গোয়িং টু ঢাকা টুনাইট। আপনি কি আজ বিকেলে মিটিং এ আসছেন, এটা হয়তো দুপুরে জিজ্ঞেস করছে বা সকালে জিজ্ঞেস করছে যে আপনি কি আজ বিকেলে মিটিং এ আসছেন। আর ইউ কামিং টু দ্য মিটিং দিস আফটারনুন, তো আপনি কি আজ বিকেলে মিটিং এ আসছেন। বুঝতে পেরেছি আমরা, উদাহরণগুলো দিয়ে একদম সহজে বোঝা যাচ্ছে না? সো এখন আমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে বলবো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে বলবো যে নো কোয়েশ্চেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনাদের কোয়েশ্চেন আছে কি নাই। এরপরেই চলে আসবে আপনাদের কুইজ। আর আপনাদের ক্লাস কেমন লাগছে, আমি কি কঠিন করে পড়াচ্ছি বা সহজ করে পড়াচ্ছি সেটাও একটু জানাবেন। আপনারা যদি আমাকে ফিডব্যাক দেন তাহলে হচ্ছে যে আমার ক্লাসটা ইমপ্রুভ করতে আরো সুবিধা হয়। আরাবি জানিয়েছেন ইয়েস, খলিলুর মানে তানভীর তাওহিদ জানিয়েছেন নো কোয়েশ্চেন। আর আমার ক্লাস কেমন লাগছে বা আমার পড়ানোর কোন ধরনটা আপনাদের ভালো লাগছে না বিশেষ করে সেটা জানাবেন, ঠিক আছে? যেটা ভালো লাগছে সেটা তো ভালো লাগছেই, আমাকে কোন জিনিসটা ভালো লাগছে না সেটা জানালে খুব বেশি ভালো হয়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ফারিহা এবং অন্বেষা সবাই জানিয়ে দিয়েছে কোনো কোয়েশ্চেন নেই, তো আমরা চলে যেতে পারি আজকের কুইজে। দুইটা ছোট্ট কোয়েশ্চেন, জাস্ট 1 লিখে এবিসি, 2 লিখে এবিসি দিবেন। শি ড্যাশ ফুটবল, কি হবে? প্লে, প্লেস, প্লেইং। 2 করিম ইজ ড্যাশ এ সং, সিং, সিঙ্গিং, সিংস। কোন ভার্বটা বসবে? জাস্ট 1 2 দিয়ে একদম সুন্দর করে আনসারটা দিয়ে দেন আমাকে। ফারিহা মারজান জানিয়েছে কোয়েশ্চেন নেই, আরাবি জানিয়েছে কোয়েশ্চেন নেই, সিথি, তাসমিয়া সবাই জানিয়েছে কোয়েশ্চেন নেই। আরাবি জানিয়েছে ক্লাস ভালো লাগে। আমি বলেছি যে কোনটা ভালো লাগে না সেটা বলবেন, সেটা বললে আমার সেটা চেঞ্জ করতে সুবিধা হবে। এবং ভাববেন না যে আপনি যদি বলেন যে ম্যাম আপনার এই ক্লাস ভালো লাগেনি,
আমার মন খারাপ হবে, আসলে মন খারাপ হবে না। আচ্ছা, অন্বেষা আনসার দিয়ে দিয়েছে, আরাবি আনসার দিয়ে দিয়েছে। অন্বেষা বলছে, অন্বেষা আরাবি দুইজনই বলছে ওয়ান হবে বি। আচ্ছা, শি প্লেজ ফুটবল, এটা বলছে অন্বেষা আরাবি এবং ছোয়া। আর করিম ইজ, আরাবি বলছে সিঙ্গিং আ সং, অন্বেষা বলছে সিংস আ সং, ছোয়া বলছে সিঙ্গিং হবে। she is sing a song, okay. তাসমিয়া বলছে প্লে সিঙ্গিং। খলিলুর রহমান মানে তানভীর তাওহিদ বলছে দুইটাই বি হবে। আচ্ছা, আমি কি আর কয়েকটা আনসারের জন্য ওয়েট করব? আমি কি সিথি, তারপর হচ্ছে ফারিহা, আদ্রিতা, ওদের আনসার, আদ্রিতা কি আনসার দিয়ে দিয়েছে? আমি আদ্রিতার আনসার এখনো দেখতে পাচ্ছি না। আদ্রিতা যদি থেকে থাকেন এখনো, তাহলে আপনি কিন্তু আনসার দিয়ে দিতে পারেন। ওকে, ফারিহা মারজান জানাচ্ছে ওয়ান বি টু ও বি। আমরা একটু দেখে নেই রুলসের সাথে মিলিয়ে। শি প্লেজ ফুটবল হবে না, প্লেজ হবে না, এখানে প্লে কি হবে? শিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই জন্য সি এর সাথে এস হবে। আমরা যদি একটু আগের স্লাইডটাতে দেখি, এই যে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, তো এটা অবশ্যই। এই যে হি এর সাথে কি বসেছে? গোজ। তাহলে হি তো ছেলে আর সি তো এই হি এরই মেয়ে অংশ, তাই না? আমি যদি এখানে সি লিখতাম তাহলে হতো সে বলতে ছেলে মেয়ে আমি দুজনকে বোঝাতে পারি। তো আমরা কি বসাবো? এস বসাবো। তাহলে এখানে উত্তরটা কি হবে? শি প্লেজ ফুটবল। তাহলে যারা বি লিখেছেন তাদের আনসারটা হয়ে গিয়েছে। এখানে পরেরটা দেখেন, করিম সাবজেক্ট, করিমের পরে বি ভার্ব, তার মানে আমরা বুঝতে পারছি কি এটা কন্টিনিউয়াস টেন্স। করিম ইজ, তাহলে কি হবে? যেই ভার্বটার সাথে আইএনজি আছে সেটা হবে। তাহলে উত্তর হচ্ছে ওয়ান বি টু ও বি, তার মানে দুইটার আনসারই হচ্ছে বি। যারা দুইটার আনসার বি দিয়েছেন তাদেরটা পারফেক্ট হয়ে গিয়েছে, একদম কারেক্ট হয়ে গিয়েছে। আর যারা মানে বুঝতে ভুল করছেন তাদের নিশ্চয়ই বোঝা হয়ে গেছে যে করিম ইজ সিঙ্গিং অ্যা সং। করিমের পরে একটা বি ভার্ব এসেছে, বি ভার্বের পরে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। আমরা কি কখনো ইনডিফিনিট টেন্সে বি ভার্ব পেয়েছি? ইনডিফিনিট টেন্সে তো বি ভার্ব পাইনি। আচ্ছা, আমাকে আরবি জানাচ্ছে ম্যাম আজকে ফার্স্ট কে? যারা ওয়ান টু দুইটাই বি দিয়েছেন তারা সবাই ফার্স্ট, ঠিক আছে? কারণ আপনারা অনেকেই ওয়ান টু দিয়েছেন আর আপনি নিজেই সবার আগে দিয়েছেন, তার মানে আপনাকে আমরা ফার্স্ট বলতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে ফার্স্ট সেকেন্ড না দিয়ে আমরা দেখি যে কার কারটা ঠিক হয়েছে। তবে আরবি আপনাকে কংগ্রেচুলেশনস যে আপনি সবার আগে একদম সঠিক উত্তরটি দিয়েছেন। বুঝেছি আমরা ইনডিফিনিট টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়্যার অর্থাৎ বি ভার্ব থাকবে না, ভার্বের পরেই মেইন ভার্ব আসবে, ঠিক আছে? আর কন্টিনিউয়াস টেন্সে ভার্বের পরে বি ভার্ব, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্সের ভার্বে অবশ্যই 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 আইএনজি থাকবে, এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার যে কোনো কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই আইএনজি থাকবে, মনে থাকবে নিশ্চয়ই। তো আমাদের আজকে আসলে আর তেমন কিছু নেই, যারা পারফেক্টলি কারেক্ট আনসার দিয়েছেন সবাই ফার্স্ট, ঠিক আছে? আমাদের এখানে কোনো প্রতিযোগিতা নেই এখন, আমরা কেন প্রতিযোগিতা করবো? আমরা সবাই বন্ধু না? সো আপনাদের হোমওয়ার্ক একটু আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, খুবই সহজ একটা হোমওয়ার্ক। আমরা বি হেলদি পড়েছি আজকে। বি হেলদির এই যে একটা শর্ট কম্পোজিশন আপনাদের, রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট আ হেলদি মিল ইউ এট, ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, ভেজিটেবলস, লেন্টিলস, ভেজিটেবল মানে শাকসবজি, সবজি, লেন্টিলস মানে ডাল, ফ্রুট মানে ফল, হেলদি, হেলদি মানে স্বাস্থ্যকর, ডেইরি মানে দুগ্ধজাত খাবার, আনহেলদি অস্বাস্থ্যকর, অয়েল মানে তেল।
এই যে শব্দগুলো আছে, আপনারা যে শর্ট কম্পোজিশনটা লিখবেন সেইখানে এই শব্দগুলো অবশ্যই রাখবেন। আচ্ছা, আরাবি জানাচ্ছে যে সংস্কৃতি ক্লাস কবে হয়? বাবা আমরা এখনো সংস্কৃতি ক্লাস নিচ্ছি না। আচ্ছা, আপনি লাস্ট শুক্রবারের ক্লাসটা বলেছেন, ওটা আমাদের শুক্রবারের কিছু স্পেশাল ক্লাস থাকে, ঠিক আছে? তো আমরা শুক্রবারের স্পেশাল ক্লাস নিয়ে অনেক অনেক মানে ক্লাসের বাইরের কিছু টপিক নিয়ে আমরা কথা বলি। এটা শুক্র, বৃহস্পতি, শনি যে কোনো দিন হতে পারে। আপনারা যদি গেট অল লাইভ নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখেন তাহলে সবগুলা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি আমাদের টিচ ইট লাইভ যে গ্রুপ আছে, টিচ ইট লাইভ যে পেজ আছে, সেখানে নিয়মিত চোখ রাখেন তাহলে আমাদের প্রত্যেক দিনের ক্লাসের শিডিউলগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আমরা যখনই কোনো স্পেশাল ক্লাস নিয়ে আমরা কিন্তু আগে থেকে পোস্ট দিয়ে দেই, সো কোনো কিছু মিস হওয়ার নেই। আশা করছি আপনারা এই হোমওয়ার্কটা পেয়ে গেছেন এবং স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আরাবি প্রত্যেক শুক্রবার হয় কথাটা ঠিক না, এই শুক্রবারে অ্যারেঞ্জ করি, অনেক সময় এটা শনিবারও হতে পারে। এটা আসলে কোনো ফিক্স টাইম আমরা এখনো রাখিনি, তবে বাকি ক্লাসগুলোর টাইম একদম ফিক্স। রবি মঙ্গলবার হচ্ছে গণিত আর বাংলা ক্লাস, সোম আর বুধবার হচ্ছে ইংরেজি ক্লাস, ঠিক আছে? মনে থাকবে? সো আপনারা প্রত্যেকটা ক্লাসেই চলে আসবেন। এখন সামনে চলে যাই, আর কথা না বাড়িয়ে, সময় প্রায় শেষ একদম আমাদের ক্লাসের। তো সামনের ক্লাসের সময় বা আমাদের টিচ ইটের লাইভ গ্রুপটাতে যদি থাকেন সব আপডেট পেয়ে যাবেন। এবং আপনাদের হোমওয়ার্কগুলো আপনারা এই যে www.facebook.com/group/teachitlive এই লিঙ্কটাতে যদি যান তাহলে টিচ ইট লাইভের যে গ্রুপ আছে তাহলে আপনারা ওখানে জয়েন করে ফেলতে পারবেন এবং সবগুলা ক্লাসের আপডেট আপনারা পেয়ে যাবেন। আর আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলো শুরু হয় 6টা থেকে, 6টা থেকে শুরু হয় এবং 6টা থেকে একটা ক্লাস শুরু হয়, আরেকটা ক্লাস শুরু হয় 7টা 45-এ, ঠিক আছে? 2টা ক্লাস থাকে একদিনে, 6টা থেকে একটা শুরু হয়, আরেকটা শুরু হয় 7টা 45-এ। হোমওয়ার্কের পিক কোথায় দিব? হোমওয়ার্ক করে আপনারা এই যে টিচ ইটের যে লাইভ গ্রুপটা আছে সেখানে পোস্ট করে দিবেন, তাহলে আপনার আমাদের গ্রুপের যে অ্যাডমিন আছে পোস্ট অ্যাপ্রুভ করে দিবে এবং আমি ওখানে দেখে নিতে পারবো, ঠিক আছে? সো যেটা করতে হবে, টিচ ইট গ্রুপটাতে, টিচ ইট লাইভ গ্রুপটাতে অ্যাড হয়ে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের সাথে থাকার জন্য, আজকের ক্লাসগুলো সুন্দরভাবে আমাকে সাহায্য করার জন্য ক্লাসটা করতে। আসলে আপনারা রেসপন্ড করেছেন বলেই আমি এত সুন্দর করে ক্লাস নিতে পেরেছি। তো আশা করছি সামনের ক্লাসে আবার দেখা হবে। এবং সামনে ঈদ চলে আসছে, আমাদের ঈদের ছুটিও পড়ে যাবে। ঈদে আমরা মজা করব, কিন্তু তার আগে আরো 2টা ক্লাস আছে, আগামীকালকে এবং পরশুও আরো ক্লাস হবে। আর অবশ্যই অবশ্যই ক্লাসগুলোতে আসবেন, বাসায় বসে থেকে যেন ক্লাসগুলো আমরা করতে পারি, পড়ালেখা যেন মিস না হয়ে যায় সেটা খেয়াল রাখবো। আবার বাসার সবার খেয়াল রাখবো, সবাই যেন করোনা ভাইরাস থেকে দূরে থাকতে পারে, বড় আমাদের ছোট যারা আছে সবার খেয়াল রাখবো, সুস্থ থাকবো। এবং আমরা যেহেতু জানি করোনা ভাইরাস থেকে কিভাবে দূরে থাকতে হবে, 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, হাঁচি দেওয়ার সময় কোনোই দিয়ে এভাবে দিতে হবে, বাইরে যাওয়ার সময় মাস্ক পরতে হবে, বাইরে থেকে এসে স্যানিটাইজার ইউজ করতে হবে, ডিসইনফেক্ট ইউজ করতে হবে, হাত ধুতে হবে, গোসল করতে হবে। এইগুলো যখন আমরা জানি তখন আমরা অন্যদেরকেও জানাবো এবং অন্যদেরকে না করবো যেন বাইরে যায়। আর বাইরে যদি যাই 1 জন থেকে 3 ফিট দূরত্ব বজায় রাখবো, ঠিক আছে? সো বাই এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাস দেখার আহ্বান রইল। আজকে আমাদের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।